ভালো আছি ভাই। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। রেকর্ডের পারমিশন আলাদা করে দেওয়ার কিছু নাই। রেকর্ড এমনিতেই করা, মানে ডাউনলোড এমনিতেই করা যাবে। ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এ সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে পাবেন, সেখান থেকে শিখে নিয়ে ডাউনলোড করেন। এখানে পারমিশন দেওয়ার কোনো কিছু নাই, বা এখানে অফ করে রাখার মতো কোনো কিছু করে রাখিনি আমরা। আসুন পড়াশোনা শুরু করি। 1 নম্বর প্রশ্ন। দেখেন, 1 নম্বরে বলা হচ্ছে যে মেলিসা ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ জিম। মেলিসা হচ্ছে জিমের চেয়ে 4 গুণ বড়, অর্থাৎ জিমের বয়স যা হবে মেলিসার বয়স হবে তার 4 গুণ। প্যাট ইজ 5 ইয়ার্স ওল্ডার দেন মেলিসা। প্যাট হচ্ছে মেলিসার চেয়ে 5 বছরের বড়। ইফ জিম ইজ ওয়াই ইয়ার্স ওল্ড, জিমের বয়স যদি ওয়াই বছর হয়, হাউ ওল্ড ইজ প্যাট, তাহলে প্যাটের বয়সটা কত হবে? খেয়াল করেন, খুব ইজি একটা প্রশ্ন। এখানে প্রশ্নে বলে দিচ্ছে যে জিমের বয়স হচ্ছে ওয়াই বছর, আর মেলিসার বয়স কত হবে। এই যে বলে দিছে যে জিমের বয়স যা, মেলিসার বয়স হবে তার 4 গুণ। তাহলে মেলিসার তাহলে কত হবে? 4y হয়ে যাবে। তারপরে জিজ্ঞাসা করছে যে প্যাটের বয়সটা কত। তো প্রশ্নে বলে দিছে যে প্যাট ইজ 5 ইয়ার্স ওল্ডার দেন মেলিসা। প্যাট হচ্ছে মেলিসার চেয়ে 5 বছরের বড়। তাহলে মেলিসার বয়স যদি 4y হয়, তাহলে প্যাটের বয়স কত হবে? 4y+5 হবে। এই যে দেখেন, অপশন এতে সঠিক উত্তর দেওয়া আছে যে প্যাটের বয়স হচ্ছে 4y+5। পরেরটাতে চলে যান, 2 নম্বর। দেখেন, এই প্রশ্নটা করছে 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি। এরা একটু মানে যতগুলো প্রশ্ন করবে তার মধ্যে একটা দুইটা তার সেরা টাইপ প্রশ্ন থাকবে। যেমন এই প্রশ্নটা, ঠিক আছে, এগুলো হচ্ছে তার সেরা টাইপ প্রশ্ন, মানে হচ্ছে মানে সম্পূর্ণই অযৌক্তিক এবং মানে অমূলক প্রশ্ন। ঠিক আছে, এখানে বলা হচ্ছে দ্য টেম্পারেচার ইন এ সিটি ওয়াজ 20 ডিগ্রি সেলসিয়াস। বলতেছে যে একটা শহরের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দিস টেম্পারেচার ইন ডিগ্রি ফারেনহাইট। বলতেছে যে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করেন। এটা সহজেই কেউ মানে পারবে না। ঠিক আছে, কারণ এটা আপনার সূত্রটা প্রয়োগ করতে হবে। মানে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার যে সূত্র, সেই সূত্র লাগবে। সেই সূত্র না জানলে আপনি এই প্রশ্ন সমাধান করতে পারবেন না। তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে মানে কনভার্ট করার যে সূত্র, সেটা হচ্ছে এরকম যে F-32 ডিভাইডেড 9
ইকুয়াল টু সি বাই 5। ঠিক আছে, সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার যে সূত্র সেটা হচ্ছে এটা, যে এফ মানে হচ্ছে এখানে ফারেনহাইট, এফ মাইনাস 32 ডিভাইডেড 9, আর এখানে কত হবে সি বাই 5, সি মানে হচ্ছে সেলসিয়াস। এখন জাস্ট মানটা বসায় দেন, এখানে সেলসিয়াস কত দেওয়া আছে, এই যে 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 20 ডিভাইডেড 5 এফ মাইনাস 32 ডিভাইডেড কত 9, 5 এটার ভিতরে কতবার যাবে, 4 বার যাবে, 4 আর 9 গুণ করলে কত হয়ে যায়, 36 হয়ে যায়। তাহলে এখানে কত, এফ মাইনাস 32, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, 36 আর 32-এ এই যে 68 ডিগ্রি। এই অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা সবাই পারবে না, আমি পরীক্ষায় আসলে আমিও পারতাম না, কারণ এটা আমি কখনো কোনোদিনও করে নাই, কোনো পরীক্ষাতে আমি জীবনে আসতেও দেখি নাই। আমি এটা যখন আসছে তখন দেখছি যে আসলে এই কাহিনী, বুঝতে পারছেন, কারণ এই সূত্র তো লাগবে না, এইগুলো তো আমার জানার দরকার নেই। অনেকে এটা পারে না, যেমন সুমন ভাই ওই বছরে এডি হয়েছে আপনার 2021-এর পরীক্ষায়। সুমন ভাই নিজেও বের হয়ে বলছে যে এটা কি দিছে, মানে সুমন ভাই নিজেই পারে নাই। তাহলে এরকম অনেক স্টুডেন্টই আছে যারা পারে নাই, যারা বিজ্ঞানের স্টুডেন্ট, যারা সায়েন্সের পড়াশোনা করছে তারা পারছে, তাদের সমস্যা হয়নি। কিন্তু আমরা যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তারা তো এই জিনিসটা জানি না বা জানবোই না, জানার কথাও না আমাদের। যাই হোক, আসেন পরেরটাতে চলে যান, 3 নাম্বার। 3 নম্বরে বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 20। এক্স আর ওয়াই এই দুইটার গড় হচ্ছে 20, জেড ইজ ইকুয়াল টু 5, জেটের মান হচ্ছে 5। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য এভারেজ অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এক্স ওয়াই জেড এর গড় কত? ওই তো বললাম যে আপনি বিজ্ঞানের স্টুডেন্ট, তাই আপনার কাছে সহজ, আমরা তো বিজ্ঞানের স্টুডেন্ট না, তাই আমাদের কাছে বিশাল কঠিন ব্যাপার এটা। ঠিক আছে, কারণ আমরা জীবনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও পড়ি না, হায়ার ম্যাথও মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও পড়ি না, হায়ার ম্যাথও তো পড়িই নাই। ঠিক আছে, তো আপনি হয়তো বিজ্ঞানের স্টুডেন্টের জন্য আপনার কাছে খুবই সহজ, আমরা ওইটা জীবনে চোখেই দেখি নাই। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে এক্স ওয়াই এই দুইটা সংখ্যার গড় হচ্ছে 20, জেটের মান দেওয়া আছে 5। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এক্স ওয়াই জেড এই তিনটা সংখ্যার গড় কত। তাহলে আমি কি বলছি, যে তিনটা সংখ্যার গড় বের করতে চাইলে, এখানে যদি আমি এক্স ওয়াই জেড এর গড় বের করতে চাই, তাহলে আমার সবার প্রথমে জানা লাগবে এই তিনটা সংখ্যার সমষ্টি কত। এই তিনটা সংখ্যার সমষ্টি কত সেটা জানা লাগবে। তাহলে খেয়াল করেন, এক্স ওয়াই এর গড় দেওয়া আছে 20, তাহলে আমি বলতে পারি যে ভাই এক্স আর ওয়াই এই দুইটা সংখ্যার সমষ্টি কত হবে। আপনি বলবেন যে ভাই 20 গুণন 2 ইজ ইকুয়াল টু 40 হবে, 40। আর জেটের মান তো প্রশ্নে দেওয়াই ছিল যে জেটের মান হচ্ছে 5। তাহলে এখন আমি খুব ইজিলি বলতে পারবো যে ভাই এই এক্স ওয়াই আর জেড এই তিনটাকে যদি আমরা যোগ করে দেই, তাহলে যোগফল কত পাবো, 45 পাবো। তো জিজ্ঞাসা করছে যে গড় কত সেটা বের করে দেখান, তাহলে গড় কত হবে, এই যে 45 ভাগ হচ্ছে 3 ইজ ইকুয়াল টু কত, এই যে 15। এটাই উত্তর। সে পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন, 4-এ বলা হচ্ছে যে দ্য সাম অফ টু ইন্টিজার্স ইজ 36। দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে 36, অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ 6। এবং ওই দুইটা সংখ্যার পার্থক্য দেওয়া আছে 6। হোয়াট ইজ দ্য স্মলার অফ দ্য টু নাম্বারস। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে
ছোট সংখ্যা কোনটা এটা একটু বের করেন, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুইটা সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে এ বির মধ্যে এ কে আমরা বড় সংখ্যা ধরে নিলাম, আর বি হচ্ছে আমার ছোট সংখ্যা। সো এই বির মানটাই আমার বের করা লাগবে। তো প্রশ্নে বলে দিচ্ছে যে এই দুইটা সংখ্যাকে যখন আমরা যোগ করব তখন 36 পাবো, আর এই দুইটা সংখ্যাকে যখন আমরা বিয়োগ করব তখন কত পাবো? 6 পাবো। তো আমরা জানি যে দুইটা সংখ্যার সমষ্টি আর দুইটা সংখ্যার পার্থক্য যদি আমাদের দেওয়া থাকে, দুইটা সংখ্যার সমষ্টি আর দুইটা সংখ্যার পার্থক্য যদি আমাদের দেওয়া থাকে, আর আমাদেরকে যদি বলে যে ছোট সংখ্যাটা কত সেটা একটু বের করে দেখাও, তখন আমরা করব কি, এই যে দুইটা সংখ্যার সমষ্টি থেকে দুইটা সংখ্যার পার্থক্যকে বিয়োগ দিব, বিয়োগ দিয়ে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। 36 থেকে 6 বাদ দিলে 30, এই 30কে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব 15। পরেরটাতে চলে যাই, 5 নম্বর। 5-এ বলা হচ্ছে দ্য অ্যাঙ্গেল মেজর অফ দ্য বেজ অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল আর রিপ্রেজেন্টেড বাই এক্স অ্যান্ড দ্য ভার্টেক্স অ্যাঙ্গেল ইজ 3x + 10, ফাইন্ড দ্য মেজর অফ বেজ অ্যাঙ্গেল। বলা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণের পরিমাণ হলো এক্স আর শীর্ষ কোণের মান হচ্ছে 3x + 10। তো বলতেছে যে ত্রিভুজটার এই বেজের অর্থাৎ ভূমির যে দুইটা কোণ, এই দুইটা কোণের মান কত। দেখেন, খুব সহজ প্রশ্ন। আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যেই ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে ধরে নেন যে ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। তো ত্রিভুজের এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে এই যে দুইটা কোণ, এই দুইটা কোণও কি হবে? সমান হবে। তো আমাকে বলেই দিছে এখানে যে ভাই, এই যে বেজ অ্যাঙ্গেল, এইটাকে কত বলা আছে? এক্স বলা আছে। তাহলে এইটা যদি এক্স হয়, এইটাও এক্স, ঠিক আছে? আর শীর্ষ কোণ মানে হচ্ছে এই যে এইটা, এইটার মানটা কত দেওয়া আছে? এইটা বলতেছে যে 3x + 10। তো আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে 180 ডিগ্রি পাবো। তাহলে তিনটা কোণ আমরা যোগ করে দিলাম, এক্স প্লাস এক্স প্লাস এই যে 3x + 10। এই তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কত ডিগ্রি পাওয়া যাবে? এই যে 180 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে 3 2 কত হবে? 5x ইকুয়াল টু কত? 180 থেকে 10 বাদ দিলে 170 পাওয়া যায়। তাহলে x সমান সমান কত? আপনি বলবেন যে ভাই 5 34 170, অর্থাৎ 34 ডিগ্রি, তাই না? 34 ডিগ্রি। এই সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যাই। 6 নম্বরে বলা হচ্ছে যে ওয়েন্ডি হ্যাজ 5 প্যান্টস অ্যান্ড 8 শার্টস, হাউ মেনি ডিফারেন্ট কম্বিনেশনস ক্যান শি মেক উইথ দিজ আইটেমস। বলতেছে যে 5টা প্যান্ট আর 8টা শার্ট আছে ওয়েন্ডির কাছে। বলতেছে যে এই আইটেমগুলোর সমন্বয়ে কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব, কতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব।
ঠিক আছে? তো এগুলো সাধারণ জাস্ট গুণন বিধিতেই করা যায়। সেটা হচ্ছে যে 5টা প্যান্ট আর 8টা শার্ট আপনি কতভাবে পরতে পারবেন সহজে, একদম যদি বাংলা কথা বলি, যে 5টা শার্ট আর 8টা, 5টা প্যান্ট আর 8টা শার্ট আপনি কতভাবে পরতে পারবেন। তাহলে আপনি একবারে পড়তে পারবেন একটা, তার মানে 5C1 অ্যান্ড থাকলে পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটিতে এই অ্যান্ড থাকা মানে হচ্ছে গুণ করে দেওয়া। তাহলে 5C1 ইন্টু 8টা শার্ট আছে, 8টা শার্ট থেকে আপনি প্রতিবারে একটা করে পড়তে পারবেন 8C1। তাহলে কত হবে? 5C1 মানে হচ্ছে 5, 8C1 মানে হচ্ছে 8। তাহলে 5 8 কত হয়ে যাবে? এই যে 40। অর্থাৎ 40 উপায়ে, 40 ভাবে আপনি এই 5টা প্যান্ট আর 8টা শার্ট আপনি পড়তে পারবেন। ঠিক আছে? 5 8 40। যে আপনাদের এডি ব্যাচে আমি প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনের ক্লাস দেওয়ার আগে ইয়ে করব, কি বলে, এই পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটির মানে বেসিক ক্লাস যেটা, সেটা আপলোড করে দিব। তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। যদিও এগুলো থেকে প্রশ্ন এখন খুব একটা হবে না, ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি থেকে প্রশ্ন খুব একটা হবে না, হলেও এই ধরনের সহজ প্রশ্ন দিবে, মানে একবারে শুরুর প্রশ্নগুলো দিবে। ঠিক আছে? ওই ক্লাস করলে প্রশ্ন যত কঠিনই করুক না কেন, আমরা আশা করি যে পরীক্ষার হল থেকে বের হয়েছে এটা বলতে হবে না যে এটা আমি পারিনি। ঠিক আছে? মোটামুটি সবগুলো টাইপে আমরা কভার করছি বেসিক ক্লাসে। সো এগুলা দিয়ে দেবো, টেনশন নাই। আসেন 7 নাম্বার। দেখেন 7 নাম্বার কি বলতেছে, যে ম্যাক্স গোজ টু দ্য জিম এভরি 4th ডে, অ্যালেন্স এক্সারসাইজ রুটিন ইজ টু go every 3rd day. Today is Monday and both Max and Alan are at the gym. What will the day of the week be the next time they are both at the gym? দেখেন এখানে বলা হচ্ছে যে ম্যাক্স সপ্তাহের চতুর্থ দিন, ম্যাক্স সপ্তাহের চতুর্থ দিন আর অ্যালেন সপ্তাহের তৃতীয় দিন এই জিমে যায়। তো বলতেছে যে আজকে হচ্ছে সোমবার। দেখেন আজকে সোমবার, তারা দুইজনে আজকে জিমে গেছে। আজকে সোমবার, তারা দুইজনে আজকে জিমে গেছে। তো বলতেছে যে সপ্তাহের কোন দিন তারা আবার মিলিত হবে। আজকে সোমবার, আজকে তারা দুইজন একসাথে জিমে গেছে, তাহলে সপ্তাহের আর কোন দিন আছে যেই দিনটাতে তারা দুইজনে আবার এই জিমে মিলিত হবে বা জিমে তাদের সাক্ষাৎ হবে। তাহলে আপনি বলবেন যে এটা কিভাবে বের করবো। দেখেন খুব সহজ হিসেবে, মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে ম্যাক্স জিমে যাবে সপ্তাহে কোন দিন, বলতেছে যে সপ্তাহের চতুর্থ দিন। আর অ্যালেন জিমে যাবে কোন দিন, বলতেছে যে সপ্তাহের তৃতীয় দিন। তাহলে আজকে সোমবার, আজকে তারা দুইজনেই জিমে উপস্থিত, তাহলে সপ্তাহের আর কোন দিন আছে যেই দিনটাতে তাহলে তারা আবার জিমে একসাথে উপস্থিত থাকবে। তাহলে আপনি বলবেন যে কোন দিন, সেটা আমি এখন কেমনে বলবো, আমি কেমনে বলবো। ঠিক আছে? সেটা বের করার বুদ্ধি হচ্ছে এই যে 3 দিন, মানে সপ্তাহের চতুর্থ দিন আর সপ্তাহের তৃতীয় দিন, এই 3 আর 4-এর লসাগু করে ফেলা। এই 3 আর 4-এর লসাগু করে ফেলা। তো 3 আর 4-এর লসাগু কত হবে? 12 হবে। 3 আর 4-এর লসাগু কত? 12। অর্থাৎ আজকে তো হচ্ছে সোমবার, আজকে হচ্ছে সোমবার, ভালো কথা। আজকে সোমবার থেকে ঠিক 12 দিন পর পর, আজকে সোমবার ঠিক 12 দিন পরে তারা দুইজনে আবার জিমে আসবে। আজকে সোমবার তারা দুইজনে জিমে আসছে, ঠিক আছে? আর কতদিন পরে আসবে বা কোন দিন আসবে? ঠিক 12 দিন পরে। আজকে সোমবার, ঠিক 12 দিন পরে তারা জিমে আসবে। তাহলে দেখেন এই 12কে আমরা একটু ভেঙে লিখব সহজে হিসাব বের করার জন্য, যে এই যে সোমবার যোগ হচ্ছে 7 যোগ হচ্ছে 5, তাহলে আজকে সোমবার 7 দিন পরে, আজকে সোমবার 7 দিন পরে আবার কি বার হবে? সোমবারই হবে। আজকে যদি সোমবার হয় 7 দিন পরে আবার কি হবে? সোমবার হবে। তাহলে এই সোমবারের পরে মানে 5 দিন পরবর্তী বারটা কি হবে? আপনি বলবেন যে ভাই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, শনিবার হবে। আজকে সোমবার হলে 7 দিন পরে আবার সোমবার, তাহলে ওই সোমবার থেকে 5 দিন পরে আবার কি হবে? এই যে শনিবার হয়ে যাবে। তার মানে শনিবারে তাদের আবার সাক্ষাৎ হবে দুইজনের একসাথে, শনিবার। এটাই উত্তর।
পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য উইডথ অফ এ রেক্টেঙ্গেল ইজ 20 সেন্টিমিটার, দ্য ডায়াগোনাল ইজ 8 সেন্টিমিটার মোর দেন দ্য লেন্থ, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের প্রস্থ দেয়া আছে 20 সেন্টিমিটার, এই আয়তক্ষেত্রের কর্ণ হবে দৈর্ঘ্যের চেয়ে 8 সেন্টিমিটার বেশি বা বড়। জিজ্ঞাসা করছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল, তাহলে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এটা একটু বের করে দেখান। ঠিক আছে, ধরে নেন যে ভাই এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ধরে নেন যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের যে প্রস্থ এটা কত দেয়া আছে, এই যে 20 সেন্টিমিটার দেয়া আছে, 20 সেন্টিমিটার। এবং এই আয়তক্ষেত্রের একটা কর্ণ আছে, এই যে কর্ণ, ধরে নেন যে এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তো বলতেছে যে আয়তক্ষেত্রের এই কর্ণটা হবে দৈর্ঘ্যের চেয়ে 8 সেন্টিমিটার বেশি। অর্থাৎ এই যে দৈর্ঘ্য এইটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এইটাকেও এক্স ধরতে হবে। তাহলে আয়তক্ষেত্রের যে কর্ণ এইটাকে আমরা কত ধরবো, 8 বেশি, অর্থাৎ x+8 ধরবো, x+8 ধরবো। তো জিজ্ঞাসা করছে যে ভাই এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত, অর্থাৎ এক্স এর মানটা কত, এটা একটু বের করে দেখান। এক্স এর মানটা কত এটা বের করে দেখাইতে হবে। তো এটা খুব সহজ একটা হিসাব ভাই, আপনি এখানে দুই ভাবে হিসাব করতে পারেন। ঠিক আছে, আপনি এখানে দুই ভাবে হিসাব করতে পারেন। এক, আমরা যদি আয়তক্ষেত্রের ডায়াগোনালের যেই সূত্রটা, ডায়াগোনালের যে সূত্রটা সেটা হচ্ছে এই যে আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, এইভাবে বের করতে পারি, মানে ডিরেক্ট সূত্র প্রয়োগ করে। আবার জাস্ট এইটাকে আমরা সমকোণ ধরেও প্রয়োগ করতে পারি যে ভাই আপনি যদি জাস্ট এই অংশটা নিয়ে চিন্তা করেন, এই অংশটা, এই অংশটা নিয়ে যদি চিন্তা করেন বা এই অংশের দিকে যদি একটু নজর দেন, তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছে একটা সমকোণ, এটা হচ্ছে সমকোণ, তাই না? এটা হচ্ছে সমকোণ, যার এইটা হচ্ছে 20, ভূমি হচ্ছে এক্স, আর এই যে অতিভুজ, অতিভুজ কত, x+8। তাহলে এখানে আমরা জানি যে লম্ব স্কোয়ার, লম্ব কত, এই যে 20, তার মানে এই যে 20 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত, এই যে এক্স স্কোয়ার, সমান সমান কি হবে, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ কত, এই যে x+8। এইভাবেও করতে পারেন। দেখেন এখানে করলে কি আসে, 20-এর উপরে স্কোয়ার করলে 400, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 8 কত হবে, 64, প্লাস 2 × x × 8 মানে হচ্ছে 16x। তো এক্স স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে, 400 থেকে 64 বাদ দিলে 336 পাওয়া যাবে, 336। তাহলে এখানে 16x ইজ ইকুয়াল টু 336 হলে এক্স এর মান কত হয়ে যাবে, 16×2 = 32, 7 থেকে 1, 16 কে 16, এক্স এর মান কত হয়ে যাবে, 21 হয়ে যাবে। অর্থাৎ এখানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে, 21 হবে। আপনি এইভাবেও করতে পারেন। আবার আপনি যদি চান যে আমি কর্ণ ধরে করব, হ্যাঁ সেটাও আপনি করতে পারেন। কর্ণ ধরেও আপনি এই ম্যাথটা খুব ইজিলি সমাধান করতে পারবেন। যেমন আয়তক্ষেত্রের কর্ণটা কত দেওয়া আছে, আপনি বলবেন যে ভাইয়া আয়তক্ষেত্রের যে কর্ণ এইটা দেওয়া আছে হচ্ছে আমার এই যে x+8, তাহলে লম্ব কত, আপনি কত ধরছেন, আপনি বলবেন যে ভাই লম্ব আমি x ধরছি, তার মানে x স্কোয়ার প্লাস আপনার এই যে প্রস্থ কত, আপনি বলবেন যে ভাই 20, তার মানে হচ্ছে 20 স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব, আমার প্রথম কাজ হচ্ছে এই স্কোয়ার রুটকে তুলে দেওয়া। তো স্কোয়ার রুটকে যদি আমি তুলে দিতে চাই, আপনি বলবেন যে উভয় পাশকে বর্গ করেন, উভয় পাশে বর্গ করলে তো উঠে যায়। তাহলে এটা বর্গ করলে আমরা কত পাবো, এই যে এক্স স্কোয়ার প্লাস 64 প্লাস 16x পেয়ে যাব। আর এটা বর্গ করলে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস এই যে 20 স্কোয়ার পেয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে কত হবে, 400 বিয়োগ হচ্ছে 64, আর এই পাশে কত, এই যে 16x। তাহলে এখানে x সমান সমান কত হবে, এই যে 336 ভাগ হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে 21। ঠিক আছে, 21 হবে হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে এই যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যের কথা বলছে, এই দৈর্ঘ্য কত, 21।
পরেরটাতে চলে যান, 9 নাম্বার। দেখেন 9 বলা হচ্ছে যে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য ফলোয়িং প্যাটার্ন। বলতেছে যে এখানে বেশ কয়েকটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটা কত। তো আমরা যদি এখানে খেয়াল করি যে প্রতিটা সংখ্যায় হাফ হয়ে যাচ্ছে। প্রথমে আছে 320, তারপরে হয়ে গেছে 160, তার মানে 320-এর অর্ধেক হচ্ছে 160। আবার 160-এর অর্ধেক দেওয়া আছে, 160-এর অর্ধেক কত, 80। 80-র আবার অর্ধেক দেওয়া আছে, যে 80-র অর্ধেক হচ্ছে 40। তাহলে এরা একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন মেনে চলতেছে না, যে প্রথমে 320, তার অর্ধেক 160, তার অর্ধেক দেওয়া আছে। তাহলে এখানে 40-এর পরের সংখ্যা কি হবে? আপনি বলবেন যে এইবারও 40-এর অর্ধেক বের করতে হবে। তো 40-এর অর্ধেক তো আমরা সবাই জানি যে 40-এর অর্ধেক হচ্ছে 20। তার মানে এখানে পরবর্তী সংখ্যাটা কত হবে? 20 হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 10 নাম্বার। 10-এ কি বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ডাজ নট ডিসক্রাইব দ্য নাম্বার 9। বলতেছে নিচের কোন টার্ম দিয়ে 9-কে আপনি ডিসক্রাইব করতে পারবেন না। নিচের কোন টার্ম দিয়ে আপনি 9-কে ডিসক্রাইব করতে পারবেন না। তাহলে দেখেন এখানে বলা আছে যে 9 হবে একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, 9 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু আমাকে বলতেছে যে ডাজ নট ডিসক্রাইব, আপনি বর্ণনা করতে পারবেন না, বা আপনি মানে 9 যেটা নয় সেটা উত্তর বের করতে বলছে। তার মানে 9 একটা পূর্ণ সংখ্যা, এটা উত্তর হবে না। 9 একটা বাস্তব সংখ্যা, এটা উত্তর হবে না। 9 ইন্টিজার, এটাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটাও আপনার উত্তর হবে না। কিন্তু এখানে অপশন এতে দেওয়া আছে প্রাইম। প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তো 9 তো মৌলিক সংখ্যা না। 9-কে আমি ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 9 দিয়ে ভাগ করতে পারি। আর মৌলিক সংখ্যার বিশেষত্ব কি? যে এই সংখ্যাকে আমি 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু এটাকে তো আমি 3 দিয়েও ভাগ করতে পারতেছি, তার মানে 9 কোনো মৌলিক সংখ্যা হইতে পারবে না। তার মানে অপশন এ হবে হচ্ছে আমার এখানে সঠিক উত্তর, যে ভাই 9 মৌলিক সংখ্যা নয়। তাছাড়া বাদ বাকি ইন্টিজার, রিয়েল, হোল, এই সবগুলাই হচ্ছে 9 পরিচয়। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ বাস পিকস আপ এ গ্রুপ অফ টুরিস্টস অ্যাট আ হোটেল। দ্য সাইট সিইং বাস ট্রাভেল 2 blocks north, 2 blocks east, 1 block south, 2 blocks east and 1 block south. Where is the bus in relation to the hotel? বলতেছে যে একটা হোটেলের পর্যটকদের বাসের একটা সার্ভিস দেওয়া হয়। বলতেছে যে ঘোরাঘুরি করার জন্য হোটেল থেকে ওই বাসটা পর্যটক নিয়ে 2 ব্লক উত্তরে যায়, তারপরে 2 ব্লক পূর্বে যাবে, তারপরে 1 ব্লক দক্ষিণে যাবে, তারপরে আবার 2 ব্লক পূর্বে, এবং তারপরে আবার 1 ব্লক দক্ষিণে যায়। তো বলতেছে যে হোটেল থেকে বাসটা এখন কত দূরে আছে সেটা বের করেন। হোটেল থেকে বাসটা কত দূরে আছে এটা বের করতে হবে। ঠিক আছে, দেখেন তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, দিক ঠিক করে নিলাম। এখন আমি ধরেই নিচ্ছি যে এইটা হচ্ছে আমার হোটেল, এই পয়েন্টটা হচ্ছে আমার হোটেল, এখান থেকে আমি মূলত যাত্রা শুরু করব। তো বলতেছে যে প্রথমে 2 blocks নর্থ, 2 ব্লক সামনে যাব। তাহলে এটা যদি হোটেল হয়, তাহলে এখান থেকে এখানে গেলাম 1 ব্লক, তারপরে আবার গেলাম 1 ব্লক। ঠিক আছে, যার পরে বলতেছে যে 2 blocks ইস্ট, এখন আপনি 2 ব্লক ইস্টে যান। তাহলে এখান থেকে ইস্ট হচ্ছে এই যে এখানে 1 ব্লক গেলাম, তারপরে আরো 1 ব্লক গেলাম। যার পরে বলতেছে যে 1 ব্লক সাউথ, 1 ব্লক সাউথে যান। তাহলে এখান থেকে আমি আবার এই যে 1 ব্লক সাউথে আসলাম। ঠিক আছে, সাউথে আসলাম। তারপর বলতেছে যে 2 ব্লক ইস্ট, তারপর আবার 2 ব্লক পূর্বে যান। তাহলে এখান থেকে এই যে আমি 1 ব্লক পূর্বে আসলাম, তারপরে আরো 1 ব্লক আমি পূর্বে আসলাম। তারপরে বলতেছে যে অ্যান্ড 1 ব্লক সাউথ, তারপরে বলতেছে যে 1 ব্লক সাউথে আসেন। তাহলে আমি এখান থেকে এই যে সাউথের দিকে আরো 1 ব্লক আসলাম।
তো জিজ্ঞাসা করছে যে এখন আপনার হোটেল থেকে বাসের দূরত্ব কত। তাহলে আপনি রওনা দিয়েছেন এখান থেকে, এটা হচ্ছে আপনার হোটেল, এখান থেকে এখানে গেছেন, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়, তারপরে হচ্ছে এই জায়গায়। তো জিজ্ঞাসা করছে যে তাহলে এই যে হোটেল আর এখানে হচ্ছে এখন আপনার বাসটা আছে, তাহলে হোটেল থেকে বাসের দূরত্ব কত সেটা একটু বের করে দেখান। তাহলে খেয়াল করেন এই হোটেল থেকে বাসের দূরত্বটা কত। আপনি বলবেন যে ভাই এই যে এখানে একটা ব্লক হবে, এই জায়গায় একটা ব্লক, এই জায়গায় একটা ব্লক, এই জায়গায় একটা ব্লক, আর এইটা হচ্ছে শেষ ব্লক। তাহলে হোটেল থেকে আমি কয় ব্লক পূর্বে? 1 2 3 4, 4 ব্লক পূর্বে না? হোটেল থেকে বাসের দূরত্ব কত? 4 ব্লক পূর্বে। তাহলে এই যে দেখেন অপশন ডিতে দেওয়া আছে যে 4 ব্লকস ইস্ট, অর্থাৎ হোটেল থেকে বাসের দূরত্ব হচ্ছে 4 ব্লক পূর্বে। এইগুলো শুধুমাত্র বিজনেস ফ্যাকাল্টি দেয়, অন্য কেউ এই ম্যাথগুলো দেয় না। দিক নির্ণয়ের অঙ্ক গুলো ইন্ডিয়ান ওয়েবসাইটে অনেক ম্যাথ আছে। আমি এর আগে বলছি যে যে কোনো প্রশ্ন তুলে গুগলে সার্চ করবেন, দেখবেন যে ওই টাইপের 10-15টা ম্যাথ চলে আসছে। ঠিক আছে, ওইগুলা থেকে হালকা প্র্যাকটিস করে নেবেন, তাহলে হবে। এই প্রশ্নগুলো খুবই সহজ হয়, বাট ওই যে পেঁচানো পরীক্ষার হলে মাথা কাজ করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, গুগলে সার্চ করলে পাবেন। এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে না, হয় দেখবেন ডাউট নাটে দেওয়া আছে, না হলে টপার.com এ দেওয়া আছে, নাহলে ভেদান্তুতে দেওয়া আছে, নাহলে স্মার্ট কিডডাতে দেওয়া আছে। দেখেন 12 নম্বরে, দেখেন 12 নম্বরে বলা হচ্ছে যে 2 প্লেনস লিভ দ্য এয়ারপোর্ট অ্যাট দ্য সেম টাইম। দুইটা প্লেন একই সময়ে একটা এয়ারপোর্ট ছেড়ে চলে যাবে। ফিউ মিনিটস লেটার, এখানে মিনিটসের আগে ফিউ কথাটা উল্লেখ হবে, যে ফিউ মিনিটস লেটার, কয়েক মিনিট পরে, প্লেন এ ইজ 70 মাইলস ডিউ নর্থ অফ দ্য এয়ারপোর্ট অ্যান্ড প্লেন বি ইজ 168 মাইলস ডিউ ইস্ট অফ দ্য এয়ারপোর্ট। বলতেছে যে কয়েক মিনিট পরে এই প্লেনটা 70 মাইল দক্ষিণে আর বি প্লেনটা 168 মাইল পূর্বে চলে যায়। হাউ ফার অ্যাপার্ট আর দ্য টু প্লেনস। তাহলে দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্ব কত এটা বের করেন। দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্ব কত? আমি ধরে নিচ্ছি যে ভাই এটা হচ্ছে আমার নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে আমার ওয়েস্ট। দিক নির্ণয়ের প্রশ্ন আগে দিক ঠিক করে নেবেন, দিক ঠিক করে নিলে আপনার ম্যাথ সমাধান হয়ে যাবে। তাহলে এটা যদি আমার এয়ারপোর্ট হয়, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার এয়ারপোর্ট, এ প্লেনটা 70 মাইল নর্থে যাবে, উত্তরে যাবে। তার মানে এখান থেকে যাত্রা করে ধরে নিলাম যে এখানে গেছে, এটার দূরত্ব কত? 70 মাইল। তারপরে বলতেছে যে বি প্লেনটা 168 মাইল পূর্বে যাবে। তাহলে এখান থেকে যাত্রা করে ধরে নিলাম সে এই যে 168 মাইল পূর্বে আসলো। তাহলে এখানে হচ্ছে আপনার এই বি প্লেনটা আর এখানে হচ্ছে এ প্লেনটা। তো বলতেছে যে এই দুইটা প্লেনের মধ্যে এখন দূরত্ব কত সেটা বের করেন। তাহলে খেয়াল করেন, আমরা যদি এখন এই দুইটা অংশকে যদি অ্যাড করে দিই, এই দুইটা অংশকে যদি আমরা অ্যাড করে দেই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যার লম্ব হচ্ছে 70, ভূমি হচ্ছে 168। আমাকে মূলত এখানে বের করতে হবে যে এটার অতিভুজ কত। এটার অতিভুজ কত? অতিভুজ বের করলে তো বুঝতে পারবো যে এই দুইটা প্লেনের মধ্যে দূরত্বটা কত হবে, তাই না? তাহলে খেয়াল করেন, আমি বারবারই বলি যে আপনি এটা এইভাবে করতে পারেন যে ভাই এই যে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ এই যে ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে হাইপোটেনিয়াস কত, ধরে নেন যে আপনি এক্স স্কোয়ার। এইভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন, বাট এই ক্যালকুলেশনটা একটু টাফ মনে হচ্ছে না? 168কে গুণ করতে হবে 2 বার, 70কে এটা তাড়াতাড়ি পাওয়া যাবে 4900, কিন্তু 168কে 2 বার গুণ করলে সময় নষ্ট হবে। সো আমি কি বলছি যে প্রত্যেকটা প্রশ্নকে ছোট করে নেওয়ার চেষ্টা করবেন। সো এখানে পিথাগোরিয়ান ট্রিপলেট লাগানো যায়। আপনি বলবেন যে কিভাবে? দেখেন, সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরিয়ান ট্রিপলেট লাগবেই, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোতে লাগবে। তাহলে আমরা চাইলে এই প্রশ্নগুলোকে মানে সংখ্যাগুলোকে ছোট করে নিতে পারি। আপনি যদি 70কে 14 দিয়ে ভাগ করে দেন তাহলে এখানে 5 পাবেন। 168কে যদি 14 দিয়ে ভাগ করে দেন তাহলে এখানে 12 পাবেন। পিথাগোরিয়ান একটা ট্রিপলেট হচ্ছে এই যে 5
12 এবং 13, এটা আমাদের সবার জানা আছে। তাহলে এইটা যদি 5 হয়, এইটা যদি 12 হয়, তাহলে এই যে অতিভুজ এটা কত হবে? 13 হবে। তো আমরা হিসাবের সুবিধার্থে এইগুলাকে 14 দিয়ে ভাগ করে দিছিলাম। এখন আমরা যদি এই অতিভুজের অ্যাকচুয়াল মানটা বের করতে চাই, তাহলে এই 13-র সাথে আমাকে কি করতে হবে? 14 গুণ করা লাগবে না? 14 গুণ করা লাগবে। 14 গুণ করে দিলে তো আমরা বুঝতে পারবো যে এ আর বি এই দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্বটা আসলে কত হবে। তো আপনি বলবেন যে ভাই 14 10 হচ্ছে 140, 14 সাথে 10 গুণ করে দিলে 140 পাওয়া যাবে, আর 3 আর 14 গুণ করে দিলে 3 14 42 পাওয়া যাবে। তাহলে 140 আর 42 যোগ করে দিলে কত পাওয়া যাবে? এই যে 182 পাওয়া যাবে। তাহলে এই যে দুইটা প্লেনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 182 মাইল। ঠিক আছে, এটাই উত্তর। এইভাবে করলে ঝামেলা কম, ক্যালকুলেশনের এটা কম হবে। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ দ্য এরিয়া অফ এ স্মল সাইজ পিজা ইজ 78.55 স্কোয়ার ইঞ্চ, হোয়াট সাইজ পিজা বক্স উড বেস্ট ফিট দ্য স্মল পিজা। এখানে বলা হচ্ছে যে ভাই একটা ছোট পিৎজার ক্ষেত্রফল হচ্ছে 78.55 স্কোয়ার ইঞ্চ, বর্গ ইঞ্চ। তাহলে এই পিজার জন্য কত সাইজের বক্স দরকার হবে? এই পিজার জন্য কত সাইজের বক্স দরকার হবে? পিজা আমরা সবাই মোটামুটি খাইছি না? পিজা দেখতে গোল না? গোল, বৃত্তের মতো না? পিজা জিনিসটা বৃত্তের মতো না, গোল? তো বলতেছে যে পিজার ক্ষেত্রফল হচ্ছে 78.55 ইঞ্চ। তো আমরা জানি যে পিজা যেহেতু দেখতে বৃত্তের মতো, তাহলে পিজাকে আমরা বৃত্তই ধরে নিচ্ছি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কত জানি ভাই? আপনি বলবেন যে ভাইয়া বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ার সমান সমান আমরা কত লিখতে পারি? এই যে এখানে দেওয়া আছে 78.55, তাই না? তাহলে এই যে আর স্কোয়ার সমান সমান কত লিখতে পারি? এই যে 78.55 ভাগ হচ্ছে পায়ের মান কত? আমরা সবাই জানি যে ভাই পায়ের মান হচ্ছে 22/7। তাহলে এই যে আর স্কোয়ার সমান সমান 78.55 গুণন হচ্ছে 7 ডিভাইডেড হচ্ছে 22। ঠিক আছে, এখান থেকে এই দশমিকটাকে তুলে দিলাম, তার জন্য নিচে 100 গুণ করে দিছি। ঠিক আছে, তাহলে খেয়াল করেন 5 এটার ভিতরে 20 বার যাবে, 5 এটার ভিতরে কতবার যাবে? 5 15 75, 5 15 বার যাবে, হাতে থাকে 3 আর 5 35, 5 7 35, হাতে থাকে 1571 বার যাবে। ঠিক আছে, তাহলে 22 দিয়ে 1571 বারের ভিতরে কতবার যাবে দেখেন তো? মানে এখানে পুরোপুরি ভাবে যাবে না আর কি, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করবো আমরা। 1571 তো, তাহলে 22, 5 22 হচ্ছে 6 22 132, 7 22 হচ্ছে 144, 8 22 বেশি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে 7 বার যাবে। তাহলে 157 থেকে যদি 144 বাদ দিয়ে দেই 13, 131, তাই না? তাহলে 131-এর ভিতরে আবার 5 বার যাবে। ঠিক আছে, মূল কথা যে 1571-এর ভিতরে 22 যাবে হচ্ছে 71 দশমিক সামথিং কিছু একটা, 71 দশমিক সামথিং কিছু একটা। ঠিক আছে, ঠিক আছে, 71 দশমিক সামথিং কিছু একটা। তাহলে 71 আর 7 খেয়াল করেন আর স্কোয়ার, তাহলে এখানে হবে কত? 7 1 7, 7 7 কত? 49, 497। ঠিক আছে, আমরা এইটাকে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিব 500। ঠিক আছে, 500 ধরে নিব, কারণ আমি বলছি যে অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট বের হবে। তো 497, এটাকে আমরা 500 ধরে নিলাম, আর নিচে কত? 20। তাহলে এই যে আর স্কোয়ার সমান সমান কত হবে? 0 আর 0 কেটে দেন, 2 50-এর ভিতরে যাবে 25 বার,
তাহলে এই যে আর এর মান কত হবে, √25 ইজ ইকুয়াল টু কত, 5। তাহলে আর এর মান কত, 5। আর এর মান কত হবে, 5 হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, ধরে নেন যে এইটা হচ্ছে আপনার একটা পিৎজা, এটা আপনার একটা পিৎজা। তাহলে আজকে নেট সমস্যা করতেছে আবার। দেখেন এইটা যদি আমার একটা পিৎজা হয়, তাহলে এই পিৎজাকে আমি যেই বক্সের মধ্যে আমি উঠাবো, সেই বক্সটার মাপ কত হবে এইটা জানার জন্য এইটা জানা বেশি জরুরি যে এই বৃত্তের ডায়ামিটারটা কত। এই বৃত্তের ডায়ামিটারটা কত এইটা জানা খুব জরুরি। এই পিৎজাটা যেই বক্সের মধ্যে আমার রাখবো, সেই বক্সটার পরিমাপ কত হবে এইটা জানতে হলে এই বৃত্তের বা এই পিৎজার ডায়ামিটার বা ব্যাস জানা জরুরি। তা আপনি বলবেন যে ভাই এইটা যদি আপনার পিৎজা হয়, এই পিৎজার ব্যাসার্ধ আপনি বের করে ফেলছেন। কারণ এইটা যদি কেন্দ্র ধরেন, তাহলে এই যে ব্যাসার্ধ এইটা কত, এই যে 5। আপনি বলবেন যে ভাই ব্যাসার্ধ যদি আমার 5 হয়, ব্যাসার্ধ যদি আমার 5 হয়, তাহলে এই যে বৃত্তের যে ডায়ামিটার সেটা কত হয়ে যায়, 2r হয়ে যায়, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই 2r মানে কত, 2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 10 ইঞ্চ হবে। অর্থাৎ এই বৃত্তের যেই ব্যাস বা ডায়ামিটার সেটা কত, 10 ইঞ্চ। তাহলে এই পিৎজাটা যেই বক্সটাতে রাখবো, সেই বক্সটা কত হওয়া লাগবে, 10 ইঞ্চির হওয়া লাগবে না, 10 ইঞ্চির হওয়া লাগবে। কারণ একটা জিনিসকে যখন আমি একটা বক্সের মধ্যে রাখবো, সেই জিনিসটার মাপটা জানা জরুরি, সেই জিনিসটার মাপটা জানা জরুরি। তাহলে আমি বলতে পারবো যে আমার বক্সের পরিমাপটা কত হবে। তাহলে এই বৃত্ত বা পিৎজা যেটাই বলি, এইটার ডায়ামিটার হচ্ছে 10। তার মানে বক্সের ডায়ামিটার কত হওয়া লাগবে, 10 হওয়া লাগবে। তাহলে একদম খাপে খাপ হয়ে যাবে, তাই না? এইটার চেয়ে আসলে আর কি শর্ট আছে, আপনাকে তো ক্যালকুলেশন করতে হবে। এখানে তো আমি অনেক লাইন বারবার লিখছি। যেমন এই যে দ্বিতীয় লাইনটা আপনি স্কিপ করতে পারেন, দ্বিতীয় লাইনটা আপনি স্কিপ করতে পারেন, আর ক্যালকুলেশন তো আপনাকে করতেই হবে। ক্যালকুলেশন বোঝার বুদ্ধি হচ্ছে যে ভাই প্রশ্নে যেহেতু অপশনে কোনো দশমিক সংখ্যা নাই, তার মানে এখানে আমাকে অ্যাপ্রক্সিমেশন হিসাব করতে হবে, অ্যাপ্রক্সিমেট ধরে। ঠিক আছে, এই হিসাব তো আপনাকে করতেই হবে। 14 নম্বরে চলে যান। দেখেন 14তে বলা হচ্ছে যে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ট্রিপলড, বলতেছে যে একটা বৃত্তের ব্যাসার্ধকে যদি আপনি 3 গুণ করেন, দ্য সার্কামফারেন্স ইজ, তাহলে পরিধি কত গুণ করতে হবে, পরিধি কত গুণ বৃদ্ধি পাবে বা পরিধিকে কত গুণ করতে হবে। ব্যাসার্ধকে আপনি 3 গুণ করে দিচ্ছেন, তাহলে পরিধি কত হবে। তাহলে আমরা নর্মালি নর্মালি জানি যে ভাই একটা বৃত্তের যে ব্যাসার্ধ সেটা যদি আর হয়, তাহলে সার্কামফারেন্সটা কত হয়ে যায়, আপনি বলবেন যে ভাইয়া 2πr হয়ে যায়, 2πr হয়ে যায়। তো বলতেছে যে এই যে রেডিয়াস বা ব্যাসার্ধ, এইটাকে আপনি কি করে দিছেন, 3 গুণ করে দিছেন। তো এইটাকে যদি 3 গুণ করেন, তাহলে এই যে সার্কামফারেন্স বা পরিধি, এইটা আপনার কত গুণ হয়ে যাবে। আপনি বলবেন যে ভাই তখন হয়ে যাবে 2π3r। তো এই তিনটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, এই তিনটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, অর্থাৎ এই যে 2πr এর সাথে যদি আমরা 3 গুণ করে দেই, তাহলে তো আমার কাজ শেষ। তাহলে আমরা এখানে বলতে পারি যে ভাই রেডিয়াসকে আপনি 3 গুণ বাড়াচ্ছেন, তাহলে এই যে সার্কামফারেন্স এইটাকেও আপনাকে কি করতে হবে, 3 গুণ করতে হবে। অর্থাৎ এই যে 2πr এর সাথে জাস্ট 3কে গুণ করে দিলে আপনার কাজ শেষ হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 15 নাম্বার। দেখেন
এখানে বলা হচ্ছে যে জেনিফার ফ্লিপড এ কয়েন 3 times and got heads each time। বলতেছে যে জেনিফার 3বার মুদ্রা নিক্ষেপ করে এবং 3বারই কি ওঠে? হেড ওঠে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট শি গেটস হেডস অন দ্য নেক্সট ফ্লিপ? তাহলে পরের বার যখন ওই মুদ্রাটা সে নিক্ষেপ করবে, তাহলে পরের বারে হেড ওঠার সম্ভাবনা কত? চতুর্থবার যখন সে কয়েনটা উপরে নিক্ষেপ করবে, তাহলে চতুর্থবারে হেড ওঠার সম্ভাবনা কত? একটা জিনিস মাথায় রাখবেন যে প্রবাবিলিটি মানেই হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। এইটাই শুধুমাত্র এই সূত্র প্রয়োগ করেই সবগুলো ম্যাথ করা যায়, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি মানে যদি ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম হয়, তাহলে একটা মুদ্রা যদি উপরে নিক্ষেপ করি, তাহলে মোট ফলাফল কয়টা আসতে পারে, অর্থাৎ টোটাল আউটকাম কয়টা আসবে? আপনি বলবেন যে 2টা, হয় হেড উঠবে না হলে টেল উঠবে। তাহলে টোটাল আউটকাম কয়টা? 2টা, ঠিক আছে? ফেভারেবল আউটকাম মানে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করছে, প্রশ্নে জিজ্ঞাসা করছে হেড ওঠার সম্ভাবনা কত, তাহলে হেড ওঠা আর টেইল ওঠার সম্ভাবনা কত হবে? 1 হবে, মানে হেড ওঠার সম্ভাবনা কত? 1। তাহলে এই যে প্রবাবিলিটি কত হবে? 1/2 হয়ে যাবে। যে চতুর্থবারে যখন কয়েনটা নিক্ষেপ করবে, সেখানে হেড ওঠার সম্ভাবনা হচ্ছে হাফ, অর্ধেক, 50%। এই যে প্রথম অংশটা, এটা হচ্ছে জাস্ট মানে আপনারা যাতে পেঁচায় যান এই জন্য দিচ্ছে যে প্রথম 3বার ইয়ে করছে, 3বারই হেড উঠছে। প্রথম 3বার করছে তার সাথে আমার সাথ নাই, কি উঠছে সেটার সাথে সাথ নাই। জিজ্ঞাসা করছে যে পরের বার চতুর্থবার কি হবে, সেই ফলাফলটা দেন, ঠিক আছে? 16 নম্বরে আসেন। দেখেন 16 নম্বর আরো সহজ। এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ 24 and 64। বলা হচ্ছে যে ভাই 24 আর 64-র গসাগু কত সেটা বের করেন। একদম সহজ হিসাব। 24 আর 64-র গসাগু কত? 24 আর 64-র গসাগু চোখ বন্ধ করে 8। 36 হবে না, কারণ 36 দিয়ে 24-কে ভাগ করতে পারবো না। 12 হবে না, কারণ 12 দিয়ে 64-কে ভাগ করতে পারবো না। 4 হইতে পারতো, কিন্তু 4 হবে না, কারণ গ্রেটেস্ট কমন ফ্যাক্টর লাগবে, সবচেয়ে বড় ফ্যাক্টর লাগবে। তাহলে 4 আর 8-এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর 8, কারণ 8 দিয়ে 24-কেও ভাগ করা যায়, 64-কেও ভাগ করা যায়। তার মানে 24 আর 64-র গসাগু কত হবে? 8। আমরা এডি ব্যাচে নেক্সট উইকে মোটামুটি ইয়ে শিখবো, লসাগু গসাগু, ঠিক আছে? গসাগু এমন ভাবে শিখাবো যে সারা জীবনে আর গসাগু ভুল হবে না। মানে ডিভিশন মেথড দিয়ে তো আমরা সারা জীবন করছি, ডিভিশন মেথডের কোনো প্রয়োজনই পড়বে না, ঠিক আছে? দেখা মাত্র উত্তর করে দিতে পারবেন যে আসলে কোনটা হবে। এগুলো তো সহজ প্রশ্ন, সাধারণত এইগুলাই আসে পরীক্ষায়, ছোট ছোট সংখ্যা দিয়ে আসে, যেগুলো দেখেই বোঝা যায়। দেখেন 17 কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অন অ্যান অ্যাকাউন্ট দ্যাট আর্নস টাকা 948 ইন সিম্পল ইন্টারেস্ট ওভার 36 মান্থস উইথ অ্যান ইনিশিয়াল ডিপোজিটস অফ টাকা 7900। এখানে আমাকে বলা হচ্ছে যে 7,900 টাকার 36 মাসের সরল সুদ যদি 948 টাকা হয়, তাহলে সুদের হারটা কত সেটা বের করেন। এই যে এখানে বলছে 36 মাস, এই 36 মাস মানে হচ্ছে ভাই 3 বছর, ঠিক আছে? 36 মাস মানে কত? 3 বছর। তাহলে আমরা এই যে ইন্টারেস্টের সূত্র জানি না, ইন্টারেস্টের সূত্র কি? পি ইন্টু আর বা রেট পার্সেন্ট ইন্টু আমরা কি বলি? টাইম, টাইম বলি। তো এখান থেকে যদি আমরা এই যে রেট পার্সেন্ট এইটাকে যদি বের করতে চাই, রেটটাকে যদি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? আপনি বলবেন যে ভাই এই রেট পার্সেন্ট, এই রেট পার্সেন্ট মানে হচ্ছে আর এর নিচে একটা 100 আছে, 100 আছে। তো আমি এখান থেকে যদি আর এর মানটা বের করতে চাই, তাহলে এই যে আর এর নিচে যে 100, এই 100টা সমানের বাম পাশে ইন্টারেস্টের সাথে উপরে গুণ হয়ে যাবে। আর এই যে প্রিন্সিপাল আর হচ্ছে টাইম, এই পাশে উপরে ছিল, এই পাশে নিচে চলে আসবে, অর্থাৎ পি ইন্টু টি হবে। মূল কথা এখান থেকে আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি যে আপনাকে যখন বলবে যে আপনার রেট কত, সুদের হারটা কত, তখন আপনি জাস্ট কি করবেন? ইন্টারেস্টের সাথে 100-কে গুণ দিবেন আর নিচে প্রিন্সিপাল আর টাইমকে গুণ দিবেন, তাহলে রেট বের হয়ে যাবে। সো এখানে ইন্টারেস্ট কত? এই যে 948 টাকা, 948 গুণন হচ্ছে 100, প্রিন্সিপাল কত?
এই যে বলে দিছে যে 7,900, টাইম কত? 36 মাস, আর 36 মাস মানে আমরা জানি 3 বছর। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, 79, এটার ভিতরে কত বার হবে? 79 কে 79, তাহলে এইদিকে 5 ওইদিকে 10, 15, 158, তাই না? 79 দোকানে হয়ে যাচ্ছে 158। তাহলে 3 এই 12-এর ভিতরে কত বার যাবে? 4 বার যাবে। তাহলে এখানে সুদের হার কত হবে? 4% হয়ে যাবে না? 4% হবে, যে সুদের হার হচ্ছে 4%। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন 18তে কি বলা হচ্ছে যে দেয়ার আর 5 doors টু এ লেকচার রুম, ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ স্টুডেন্ট এন্টার দ্য রুম, থ্রো আ ডোর অ্যান্ড লিভ দ্য রুম বাই এ ডিফারেন্ট ডোর? দেখেন এটা খুব সহজ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে একটা লেকচার রুমের 5টা দরজা আছে, ঠিক আছে? একটা লেকচার রুমের 5টা দরজা আছে। তো একজন ছাত্র একটা দরজা দিয়ে ঢুকে আরেকটা দরজা দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই রকম মানে কতগুলা উপায় আছে, কতগুলা উপায়ে সে বের হইতে পারবে। মানে আপনি যেই দরজা দিয়ে প্রবেশ করবেন সেই দরজা দিয়ে আপনি আর বের হইতে পারবেন না। আপনি ওই দরজা বাদ দিয়ে বাদ বাকি যে 4টা দরজা অবশিষ্ট থাকবে সেই 4টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে আপনি বের হইতে পারবেন। তো বলতেছে যে ওই ছাত্র কত ভাবে বের হইতে পারবে, কত ভাবে? তাহলে এটা সহজ না। কিছুক্ষণ আগে এই ধরনের ম্যাথ করে আসছি না আমরা, যে এখানে 5টা দরজা আছে, 5টা দরজার ভিতরে একটা দরজা দিয়ে আমি প্রবেশ করব, আর 4টা দরজা থাকবে আমার বের হওয়ার জন্য। এই 4টা দরজার ভিতরে যে কোনো একটা দরজা দিয়ে আমি বের হয়ে যাব। তাহলে 5C1 মানে হচ্ছে 5, 4C1 মানে হচ্ছে 4, 4 5 কত? এই যে 20টা উপায় আছে, মানে 20 উপায়ে সে বের হইতে পারবে, 20টা উপায়। পরেরটাতে চলে যান, 19 নম্বর। এখানে কি বলা হচ্ছে যে ইফ মেশিন এ পলিশেস x ইউনিটস ইন 12 মিনিটস অ্যান্ড মেশিন বি পলিশেস 5x ইউনিটস ইন 40 মিনিটস, ইন হাউ মেনি মিনিটস উইল এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার পলিশ 50x ইউনিটস? এখানে বলা হচ্ছে যে মেশিন এ এক্স ইউনিট পলিশ করতে পারে 12 মিনিটে, মেশিন বি 5x ইউনিট পলিশ করতে পারে 40 মিনিটে। তো জিজ্ঞাসা করছে যে এ আর বি যদি একত্রে কাজ করে তাহলে 50x ইউনিট পলিশ করতে কত সময় লাগবে এটা বের করেন। তো এগুলো খুব সহজ প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে ভাই যদি আমরা প্রথমে এ মেশিনের হিসাবটা করি, যে ভাই 12 মিনিটে পলিশ করতে পারবে কত? 12 মিনিটে পলিশ করতে পারবে হচ্ছে এক্স ইউনিট। তাহলে 1 মিনিটে পলিশ করতে পারবে কত? আপনি বলবেন যে x/12 ইউনিট। এরপরে যদি আমরা বি মেশিনের বিষয়টা দেখি, বলতেছে যে 40 মিনিটে পলিশ করতে পারবে 5x ইউনিট, 5x ইউনিট। তাহলে 1 মিনিটে পলিশ করতে পারবে কত? আপনি বলবেন যে 5x/40 ইজ ইকুয়াল টু x/8 ইউনিট। ঠিক আছে? তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এ আর বি এই 50x ইউনিট একসাথে পলিশ করতে কত সময় নেবে। তাহলে এ প্লাস বি একসাথে কত কাজ করতে পারে? আপনি বলবেন যে ভাই x+12 প্লাস হচ্ছে x/8। তাহলে এ প্লাস বি 1 মিনিটে করতে পারবে কত? 8 12 লসাগু 24 হলে এখানে হচ্ছে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 5x/24। তাহলে এ প্লাস বি যদি একসঙ্গে কাজ করে তাহলে 1 মিনিটে 5x/24 ইউনিট পলিশ করতে পারে। জিজ্ঞাসা করছে যে 50x ইউনিট পলিশ করতে কত সময় লাগবে সেটা বের করেন। তাহলে এটা খুব সহজ হিসাব না এখন, যে ভাই 5x/24 এইটা পলিশ করতে যদি আমার 1 মিনিট সময় লাগে, তাহলে এই যে 50x ইউনিট পলিশ করতে সময় লাগবে
50x গুণন এই 24 ওপরে উঠে যাবে, আর এই যে 5x নিচে, 5x 50x এর ভিতরে 10 বার যাবে, 10 আর 24 গুণন দিলে আমরা বের করতে পারবো যে 240 মিনিট সময় লাগবে। এটাই উত্তর। এটা তো জাস্ট ভেঙে ভেঙে দেখাইলাম, আপনাকে তো এত কিছু করতেই হবে না, আপনি তো এখানেই বুঝতে পারবেন যে 1 মিনিট x/12, 1 মিনিট x/8, ঠিক আছে? জাস্ট ভেঙে ভেঙে দেখাইলাম, দেখে এত 20 সেকেন্ডও টাইম লাগবে না আপনাদের। আমাদের একটা ক্লাস ডিউ আছে, গতকালকে আমি অসুস্থতার কারণে ক্লাস নিতে পারিনি। আমরা দেখি কালকে ক্লাসটা নিতে পারি কিনা, কালকে বা বুধবারে। যদি আমি জানাই দিব রাতের বেলা, যদি না জানাই দিই, যেদিন দেখবেন যে আমি ক্লাসের কোনো আপডেট দিচ্ছি না বা ইয়ে করতেছি না, সেদিন বুঝবেন যে ক্লাস হবে না। আর যেদিন আমি ক্লাস নিব বা ইয়ে হবে, সেদিন তো আমি অনেক আগে আপডেট বলে দিই। মোটামুটি 10টার দিকে একবার গ্রুপটা চেক দিয়ে ট্রাই করবেন যে আমি কোনো আপডেট দিয়েছি কিনা। 20 নম্বরে চলে যান। দেখেন, 20 নম্বর প্রশ্ন সমাধানের আগে ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি, মানে একটা লজিক দেখায়, তাহলে এই ধরনের প্রশ্নগুলো অনেকবারই আসছে, খুব সহজে সমাধান করতে পারবেন। আমি যদি আপনাকে বলি, আমি আপনাকে বললাম 5 দিয়ে 8কে ভাগ করে দেন, 5 দিয়ে যদি আপনি 8কে ভাগ করেন, তাহলে আপনি এখানে ভাগফল কত নামাবেন? 1.6 নামাবেন না? 1.6 নামাবেন। কথা বুঝছেন? আমি আপনাকে বললাম যে ভাই, আপনি 5 দিয়ে 8কে ভাগ করেন, তো আপনি 5 দিয়ে যখন 8কে ভাগ করছেন, তখন আপনার ফলাফল কত আসছে? 1.60 আসছে, 1.60, তাই না? তাহলে তার মানে কি, যে এই 5 দিয়ে যখন আপনি 8কে ভাগ করতে গেছেন, তখন আপনি সর্বোচ্চ একবার ভাগ দিতে পারছেন, তারপরে আপনার দশমিক মানে রিমাইন্ডার আসছে, ভাগশেষ আসছে। তাহলে এই যে 0.60, ঠিক আছে, এই যে 0.60, এই 0.60টাই হচ্ছে মূলত আপনার রিমাইন্ডার বা ভাগশেষ, ঠিক আছে? এই 0.60টাই হচ্ছে এখানে রিমাইন্ডার। আবার আমি যদি এই ভাগটাকে এইভাবে করতে পারি না, যে 5 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি, তাহলে 5 একে 5, হাতে থাকে কত, মানে ভাগশেষ থাকে কত? 3। তাহলে এখানেও এই যে রিমাইন্ডার, এই যে রিমাইন্ডার, এই রিমাইন্ডারটা কত হবে? এই রিমাইন্ডারটা 3 হবে না? যে এখানে 5 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল 1, আর ভাগশেষ আমার কত থাকতেছে? 3 থাকতেছে। তার মানে রিমাইন্ডার কত? 3। এখন আপনি একটা জিনিস নর্মালি চিন্তা করেন তো ভাই, সেটা হচ্ছে যে আমি যদি আমার এই যে ডিভাইজার আছে 5, এই ডিভাইজারের সাথে, এই ডিভাইজারের সাথে যদি আমি রিমাইন্ডারটাকে গুণ করে দিই, এই রিমাইন্ডারটাকে যদি গুণ করে দেই, তাহলে কিন্তু দেখেন আমি তাহলে কত পাই? দেখেন, 5-এর সাথে এই 60কে যদি গুণ করে দেই, এই যে 0.60, এখানে রিমাইন্ডার 0.60 না? তাহলে এই যে ডিভাইজার হচ্ছে আমার 5, এই 5-এর সাথে যদি আমরা এই যে 0.60কে গুণ করে দিই, তাহলে আমরা ফলাফল কত পাবো? ফলাফল কত পাবো? 5-এর সাথে 0.60কে গুণ করে দিলে 3 পাওয়া যাবে না? অর্থাৎ এই যে 3 রিমাইন্ডার, এই 3 পেয়ে যাচ্ছেন না? কথা কিন্তু বুঝতে হবে। 5 দিয়ে 8কে ভাগ করলে 1.60 আসে, যেখানে এই যে 0.60, এটাই হচ্ছে আমার রিমাইন্ডার। আবার 5 দিয়ে 8কে ভাগ করলে এখানে রিমাইন্ডার কত? 3। তাহলে আমি যদি এই 5 দিয়ে এই যে 0.60, এইটাকে যদি গুণ করে দিই, তাহলে আমি 3 পাচ্ছি, অর্থাৎ রিমাইন্ডার এই 3 পাওয়া যাচ্ছে না? 3 পাওয়া যাচ্ছে। তাহলে এখানেও বিষয়টা সেম, এই জায়গায় তাই এই ম্যাথটাতেও বিষয়টা সেম, যে when পজিটিভ ইন্টিজার m is divided by পজিটিভ ইন্টিজার n, বলতেছে যে যখন আমি এই m কে n দিয়ে ভাগ করে দিব, তখন দ্য রিমাইন্ডার ইজ 8। রিমাইন্ডার কত পাবো? 8 পাবো। ইফ m বাই n ইকুয়াল টু 89.32, অর্থাৎ এখানে আমার রিমাইন্ডার কত বলতেছে? 8 বলতেছে। তাহলে কিছুক্ষণ আগেই বলছি যে n, এই যে ডিভাইজার n, এই ডিভাইজার দিয়ে যদি আমরা রিমাইন্ডার এই যে 0.32 কে যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা এই যে এই রিমাইন্ডারটা কত পাবো? 8 পেয়ে যাব। তো এখান থেকে আমরা n এর ভ্যালু বের করতে পারি না, যে n সমান সমান কত? n এর ভ্যালু বের করতে পারি। তাহলে 8 গুণন এই যে 0.32-এর দশমিকটাকে যদি তুলে দেই, তাহলে দশমিকের জন্য 1,
দশমিকের পরে দুইটা ডিজিট আছে, এই যে দুইটা শূন্য। 8 32-এর ভিতরে 4 বার যাবে, 4 100-এর ভিতরে 25 বার যাবে। তাহলে এই যে এন এর মান কত বের হয়ে যাবে আমার? 25 বের হবে না? যে এন এর মান 25, প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন, এন এর মান কত? তাহলে এন এর মান 25। বোঝা গেছে কি বিষয়টা? মূল কথা, আপনাকে যেটা দিয়ে ভাগ করতে বলতেছে, এই এই সংখ্যাটা দিয়ে জাস্ট আপনি যদি এই রিমাইন্ডার অর্থাৎ দশমিক অংশটাকে গুণ করে দেন, তাহলে আপনি এই রিমাইন্ডারটা পেয়ে যাবেন। ঠিক আছে? ওইটা ক্যালকুলেশন করলে আপনি এন এর মান, এর মান, বির মান যা বলছে এটা আপনি বের করতে পারবেন। ভাই ইন্ডিয়ান ওয়েবসাইটের মানে শেষ নাই, বুঝতে পারছেন? ওয়েবসাইটের ম্যাথ আপনাকে করতে হবে না, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো একটা বইয়ের ম্যাথ করেন তাহলেই হবে। যে কোনো একটা বই ধরে ম্যাথ করেন, কারণ ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন, আপনার প্রিপারেশন যদি ব্যাংক বেজ হয়, আপনি যদি চিন্তা করেন যে আমি ওয়েবসাইট করব, তাহলে বিশাল ঝামেলায় পড়ে যাবেন, কারণ ওয়েবসাইটে ম্যাথের কোনো শেষ নাই। তারপরে এক্সাম বেডা আছে, সাওয়াল.com আছে, টপার.com আছে, স্মার্ট কিডা আছে, ইন্টারভিউ.com আছে, ঠিক আছে, সরি ইন্টারভিউ মেনিয়া আছে, ডাউটনাট আছে, ভেদান্টু.com আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের শেষ নাই, বুঝতে পারছেন? ওয়েবসাইটের কোনো শেষ নাই, যে কোনো একটা বই করেন তাহলেই হবে। এইটা যারা বোঝেন নাই বা এইটা যাদের বুঝতে সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নাই, এইভাবে কইরেন না। আপনি করবেন কি, প্রশ্নে যা বলছে তাই লিখবেন, যে এম কে এন দিয়ে ভাগ করলে কত হবে। এম কে যদি আমরা এন দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব কত? 89.32। 89.32 পেয়ে যাব, খুব সহজ হিসাব। তাহলে এই যে এম বাই এন ইকুয়াল টু, এখানে ওপরে দশমিক তুলে দেন, ওপরে দশমিক তুলে দিলে নিচে 100 বসবে। এখন আপনি কি করবেন, এখন আপনি এদেরকে 4 দিয়ে ভাগ করে দেন। 4 দিয়ে যদি ভাগ করেন, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 22 88, হাতে থাকে 1 13, 3 4 12, হাতে থাকে 1, এই যে 3 4 12, আর নিচে কত? এই যে 4 25 100। এখন আপনি কি করবেন, এই যে 25 দিয়ে জাস্ট 2233-কে ভাগ করে দেন, দেখেন কত আসে। 25 8 বার যাবে, 8 25 কত? 200। তাহলে এখানে 23 আর একটা 23, তাহলে 9 25 কত? এই যে 225। ভাগশেষ কত থাকে? 8 থাকে, ভাগশেষ 8 থাকে। তো প্রশ্নে তো এটাই বলছে যে যখন আপনি এন দিয়ে এম কে ভাগ করবেন, এন দিয়ে যখন এম কে ভাগ করবেন, তখন আপনার ভাগশেষ কত থাকবে? 8 থাকবে। তো আপনি এন দিয়ে যখন এম কে ভাগ করছেন তখন ভাগশেষ 8 আছে। তো এখানে এন মানে কত? এই যে 25, আর এম মানে কত? 2233। তাহলে জিজ্ঞাসা করছে এন এর মান কত, এই যে এন এর মান হচ্ছে 25। আর আগেরটা যেটা, আগেরটা বিষয়টা খুবই সিম্পল। আগেরটা যেটা বুঝাইছি সেটা বিষয়টা হচ্ছে এরকম, জাস্ট আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। আমি যদি আপনাকে বলি এই 8-কে 5 দিয়ে ভাগ করে দেন, আপনি কি করবেন? ফলাফল এখানে কত নেওয়াবেন? 1.6 নেওয়াবেন না? তাহলে এখানে 0.6 আসছে মানে কি? এই 0.6 হচ্ছে আপনার রিমাইন্ডার, এই 0.6 হচ্ছে রিমাইন্ডার। আমি প্রুফ দিচ্ছি কিভাবে। আমি যদি বলি এই 5-কে 8 দিয়ে ভাগ করেন, তাহলে ছোট ছেলেবেলে কি করবে? 5 × 5, এখানে রিমাইন্ডার কত? 3। তাহলে আমি কি বলছি, এই 5 দিয়ে দশমিক যেটা রিমাইন্ডার থাকবে সেটাকে গুণ করে দেন। তাহলে যেটা দিয়ে ভাগ করতেছেন অর্থাৎ 5, এই 5 দিয়ে এই যে দশমিক রিমাইন্ডার 0.6, এইটাকে ভাগ করে দিলে আপনি কত পাবেন? 3 পাবেন না? তো দেখেন তো আপনার রিমাইন্ডার এখানে কত আসে? 3 আসে না? তো এই প্রশ্নের ক্ষেত্রে তো আপনার বিষয়টা সেম। এখানে বলতেছে যে এম কে যখন আপনি এন দিয়ে ভাগ করবেন, তখন আপনার ফলাফল কত আসবে? 89.32। তাহলে এখানে আমার রিমাইন্ডার কত? 0.32। তো আমি যদি এই যে এন এর সাথে যদি এই যে 0.32-কে ভাগ গুণ করে দেই, তাহলে রিমাইন্ডার কত পাবো? তো প্রশ্নে বলেই দিছে যে এম কে যখন এন দিয়ে ভাগ করবেন তখন রিমাইন্ডার পাওয়া যাবে 8, তাহলে আমি 8 পাবো। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 8 গুণন 100 ডিভাইডেড হচ্ছে 32। 100 কোত্থেকে আসলো? এই যে দশমিক 32-এর দশমিককে তুলে দিছি, এই জন্য উপরে 100 লিখছি। 8 এটার ভিতরে 4 বার যাবে, 4 এটার ভিতরে 25 বার যাবে। তাহলে এন এর মান কত? 25।
পরেরটাতে চলে যান 21 নম্বর। 21-এ বলা হচ্ছে যে এ ট্রেন টেক্স 10 সেকেন্ডস টু ক্রস আ পুল। বলতেছে যে একটা খুঁটি অতিক্রম করতে একটা ট্রেনের 10 সেকেন্ড সময় লাগে অ্যান্ড 20 সেকেন্ডস টু ক্রস আ প্ল্যাটফর্ম অফ লেন্থ 200 মিটার। আর 200 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? তাহলে ট্রেনের লেন্থটা কত এটা বের করেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে একটা ট্রেন যখন কোনো বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করবে তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে, ঠিক আছে? আর একটা ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনটা যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে তো অতিক্রম করবেই, সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করবে। তো এখানে বলতেছে যে একটা ট্রেন যখন একটা 200 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সময় লাগবে কত? 20 সেকেন্ড। তাহলে বললাম যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুইটাকে অতিক্রম করবে। একটা ট্রেন তার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাকে অতিক্রম করবে। অতিক্রম করতে কত সময় লাগবে? এই যে 20 সেকেন্ড সময় লাগবে। আর ট্রেনটা যখন একটা খুঁটিকে অতিক্রম করবে তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে ট্রেন তার শুধুমাত্র এই নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে কত সময় নেবে ভাই? 10 সেকেন্ড সময় নেবে। 10 সেকেন্ড, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে ট্রেনের দৈর্ঘ্য কেটে দিই তাহলে শুধু থাকে কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগবে কত? 20 থেকে 10 বাদ দিলে 10 সেকেন্ড সময় লাগবে। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো দেওয়াই আছে 200 মিটার। তাহলে আমি বলতে পারি যে ট্রেনটা 10 সেকেন্ডে অতিক্রম করতে পারে 200 মিটারের একটা প্ল্যাটফর্মের দূরত্ব, বা 200 মিটার দূরত্ব অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগে। তো প্রশ্নে তো এটাও বলছে যে ট্রেনটা একটা খুঁটিকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়। তাহলে ট্রেন একটা খুঁটিকে অতিক্রম করবে, দ্যাট মিনস ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে 10 সেকেন্ডে যদি একটা ট্রেন 200 মিটার যায় তাহলে ওই ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে? 200 মিটারই হবে, কারণ ট্রেনটা শুধু তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে 10 সেকেন্ডে যত দূর যায় সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 10 সেকেন্ডে যাবে 200 মিটার, এটাই হচ্ছে 20, অপশন সি 200 মিটার। আর এখানে কনফিউশনের কোনো দরকার নাই যে ভাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এইটা যেমন যায় হচ্ছে 10 সেকেন্ডে, ঠিক সেম ভাবে ট্রেনের দৈর্ঘ্যটাও হচ্ছে 200 মিটার, এইটাও যাবে হচ্ছে 10 সেকেন্ডে। এই জন্য বলতেছে যে ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন এই যে 10 আর 10-এ 20 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? 20 সেকেন্ড। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 200 মিটার। পরেরটাতে চলে যান 22 নম্বর। দেখেন 22-এ কি বলা হচ্ছে যে ইফ এ বুক স্টোর ওনার বাইস 15 বুকস লেজ ফর টাকা 900, when the price of each book goes up by টাকা 3, then find the original price of the book। বলতেছে যে ভাই প্রতিটা বইয়ের দাম পূর্বের চেয়ে বর্তমানে 3 টাকা বেশি হলে একজন মানুষ 900 টাকা দিয়ে আগের চেয়ে 15টা বই কম কিনতে পারে। অর্থাৎ আগে 900 টাকা দিয়ে সে যতগুলা বই কিনতো, 900 টাকা দিয়ে আগে সে যতগুলা বই কিনতো, এখন প্রত্যেকটা বইয়ের দাম 3 টাকা বেশি হওয়ার ফলে সে 15টা বই কম কিনতে পারতেছে। তো জিজ্ঞাসা করছে যে দেন ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস অফ এ বুক। তাহলে বইয়ের অরিজিনাল দাম কত, অর্থাৎ আগের দামটা কত? তাহলে আমি ধরেই নিচ্ছি যে ভাই এখানে বইয়ের যে অরিজিনাল প্রাইস এইটা ধরে নেন এক্স টাকা ছিল, আর নতুন প্রাইসটা কত? বর্তমানে প্রতিটা বইয়ের দাম 3 টাকা করে বৃদ্ধি করছে। তাহলে বর্তমান দাম কত হবে? এক্স প্লাস 3 হবে। তাহলে আগে আমি 900 টাকা নিয়ে বাজারে যাইতাম, প্রতিটা বইয়ের দাম ছিল আমার কত? এক্স টাকা। তাহলে এক্স টাকা দিয়ে আমি কতগুলা বই কিনতাম? একটা। তাহলে 900 টাকা দিয়ে কতগুলা কিনতাম? আপনি বলবেন যে 900 বাই এক্সট্রা। তাহলে এই বইয়ের সংখ্যাটা আমি আগে কিনতাম, যে আমি এতগুলা বই আগে কিনতাম। এখন আমি ঠিক 900 টাকা নিয়েই বাজারে যাই,
কিন্তু প্রতিটা বইয়ের দাম এখন কত হয়ে গেছে x+3। তাহলে এখন আমি কতগুলা বই কিনি? আপনি বলবেন যে 900/x+3। তো বলতেছে যে বইয়ের দাম এখন 3 টাকা বেশি হওয়ার কারণে আগে যতগুলা বই কিনতাম এখন আমি তার চেয়ে 15টা বই কম কিনতে পারি। তাহলে এই দুইটার বিয়োগফল কত হবে? 15। যারা XYZ ধরে করে অভ্যস্ত তারা এই ইকুয়েশন সলভ করবেন, এই ইকুয়েশন সলভ করবেন, এই ইকুয়েশন সলভ করলে উত্তর পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই ধরনের প্রশ্নে আমরা কখনোই এইরকম XYZ ধরে করব না। আমরা কি করব? অপশন টেস্ট করব। আমি যদি ধরে নেই যে ভাই আমার বইয়ের অরিজিনাল মূল্য কত? 20 টাকা, 20 টাকা, তাহলে নতুন মূল্য কত হবে? অরিজিনাল দাম 20 টাকা হলে নতুন দাম কত হবে? 23 টাকা হবে। অরিজিনাল দাম 18 হলে নতুন দাম কত হবে? 21 হবে। অরিজিনাল দাম 15 হলে নতুন দাম কত হবে? 18 হবে। অরিজিনাল দাম 12 হলে নতুন দাম কত হবে? এই যে 15 টাকা হবে। আমি শুধু দেখব যে কোন দুইটা সংখ্যা দিয়ে আমি 900কে ভাগ করতে পারি এবং যার পার্থক্য 15 হয়। আপনি বলবেন যে যদি 23 মানে আপনি যদি এইভাবে অপশন এ পরীক্ষা করতে পারেন যে 900/20 মাইনাস 900/23, 20 দিয়ে 900কে ভাগ করতে পারলেও 23 দিয়ে 900কে ভাগ করলে দশমিক সংখ্যা আসবে, যার ফলে এখানে দুইটা সংখ্যা বিয়োগ করলে আপনি একটা দশমিক সংখ্যা পাবেন। কারণ একটা পূর্ণ সংখ্যা থেকে আরেকটা দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল দশমিকে আসবে, কিন্তু প্রশ্নে বলতেছে যে এখানে কি আসা লাগবে? পূর্ণ সংখ্যা আসা লাগবে, তাও সেটা কত? 15। তার মানে অপশনে উত্তর হবে না। অপশন বি খেয়াল করেন, আমরা যদি 18 ধরি তাহলে এটা কত ধরতে হবে? 21 ধরতে হবে। 21 দিয়ে জীবনে আপনি 900কে ভাগ করতে পারবেন না, দশমিক সংখ্যা আসবে, তার মানে অপশন বি উত্তর হবে না। আমরা যদি অপশন সির 15 ধরি যে 15, তাহলে এখানে কত হবে? 900/18। আপনি বলবেন যে 15 20 বার যাবে, 18 এটার ভিতরে কতবার যাবে? 50 বার যাবে। তাহলে এখানে কি আসতেছে? একটা নেগেটিভ উত্তর আসতেছে, কিন্তু প্রশ্নে বলতেছে যে পজিটিভ উত্তর আসা লাগবে, 15 আসা লাগবে। তার মানে অপশন সি উত্তর হবে না, উত্তর হবে কত? অপশন ডি হবে, অপশন ডি হবে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এই যে 900 ভাগ হচ্ছে 12 মাইনাস 900 ভাগ হচ্ছে 15, খেয়াল করেন 12 এটার ভিতরে কতবার যাবে? 7 12 84, 5 12 60, 15 এটার ভিতরে কতবার যাবে? 15, 6 15 90 আর একটা 0 60, তাহলে 75 আর 60 বিয়োগ করলে কত হবে? 15 হবে। প্রশ্নও তো তাই বলতেছে যে এই দুইটা বিয়োগ করলে 15 পাওয়া যাবে। দেখেন 12 ধরে আমার দুইটা সংখ্যা বিয়োগ করলে কত আসে? 15 আসে। তার মানে উত্তর হচ্ছে অপশন ডি। বোঝা গেছে? শুধু ভাগ গেলেই হবে না, আপনাকে দেখতে হবে যে বিয়োগফল 15 আসতেছে কিনা। ঠিক আছে? সরি, এখানে ভুল, এখানে 20 হবে না, একটা জিনিস একটু মাথায় রাখেন। Shit. এখানে 15 না, 15 দিয়ে ভাগ করছে না, এখানে 60 হবে, অর্থাৎ এখানে পজিটিভই আসবে কিন্তু 10 আসবে না, মানে 15 আসবে না। 60 থেকে 50 বিয়োগ করলে 10 আসে, এটা হচ্ছে অপশন সি তে। সো এই জন্য অপশন সি উত্তর হবে না, অপশন সি এই জন্য উত্তর হবে না। কারণ প্রশ্নে বলেই দিছে যে বিয়োগফল কত হওয়া লাগবে? 15 হওয়া লাগবে, সেটা শুধুমাত্র এই যে অপশন ডি ধরেই সম্ভব। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন? আসেন পরেরটাতে চলে যাই, 23 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে বিল অ্যান্ড বেন ক্যান ক্লিন দ্য গ্যারেজ টুগেদার ইন 6 আওয়ার্স। ইফ ইট টেক্স বিল 10 আওয়ার্স ওয়ার্কিং অ্যালোন, হাউ লং উইল ইট টেক বেন ওয়ার্কিং টুগেদার? দেখেন আমরা সময় এবং কাজের অঙ্কে কখনোই কখনোই আগের মতো স্কুল লেভেলের মতো পুরো কাজকে এক অংশ ধরবো না। তাহলে আপনি বলতে পারেন যে ভাই এরা যে কাজটা করছে এই কাজের পরিমাণটাকে, অর্থাৎ টোটাল কাজের পরিমাণটাকে আমি কত ধরবো? এই যে প্রশ্নে যে সময়গুলো দেয়া থাকবে, এখানে দেখেন প্রশ্নে বলা আছে যে বিল আর বেন দুইজন যখন কাজ করবে কাজটা 6 ঘন্টায় শেষ হবে, আর বিল যখন কাজটা একা একা করবে তখন 10 ঘন্টা সময় লাগবে। তাহলে পুরো কাজের পরিমাণটা কত? পুরো কাজের পরিমাণটা কত? আপনি তখন এই 6 আর 10-এর লসাগু করবেন। 6 আর 10, 6 ঘন্টা আর 10 ঘন্টার লসাগু করবেন। তো 6 ঘন্টা আর 10-এর লসাগু কত হবে?
30 হবে। তাহলে এই যে টোটাল কাজের পরিমাণ, এইটাকে আমরা কত ধরে নিব? 30 ইউনিট ধরে নিব, 30 ইউনিট। এখন বিল বেন এদের ইফিসিয়েন্সি বের করা লাগবে, মানে একদিনে কতটুকু, 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে। তাহলে এখানে খেয়াল করেন, এখানে যদি আমরা বিল আর বেনের ইফিসিয়েন্সিটা বের করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 ঘন্টায় সে 30 কাজ করতে পারে। তো 6 ঘন্টায় যদি 30 কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় যত কাজ করতে পারবে সেটাই তার ইফিসিয়েন্সি। তাহলে 1 ঘন্টায় কত কাজ করতে পারবে? আপনি বলবেন যে 30/6 ইজ ইকুয়াল টু 5 ইউনিট। তার মানে বিল আর বেনের ইফিসিয়েন্সি কত? 5। এরপরে বলতেছে বিল, বিলের হিসাবটা যদি বের করি, বলতেছে যে বিল 10 ঘন্টা সময় নেবে এই 30 ইউনিট কাজ করতে। তাহলে বিল 1 ঘন্টায় যা করতে পারবে সেটাই হচ্ছে বিলের ইফিসিয়েন্সি। তাহলে বিল 1 ঘন্টায় কত কাজ করতে পারবে? 30/10 ইজ ইকুয়াল টু 3 ইউনিট কাজ করতে পারবে। তো আমরা এখান থেকে বেনের ইফিসিয়েন্সিটা কত সেটা বের করতে পারবো না? বেনের ইফিসিয়েন্সিটা কত হবে? বিল আর বেন দুইজন মিলে যদি 5 হয় আর বিলের ইফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে 5 থেকে 3 বাদ দিলে যেই 2 ইউনিট থাকে সেটাই হচ্ছে বেনের ইফিসিয়েন্সি। যে বেন 1 ঘন্টায় করতে পারে 2 ইউনিট। তাহলে জিজ্ঞাসা করছে যে তাহলে বেন এই পুরো কাজটা একা একা কয়দিনে করতে পারবে? তাহলে খেয়াল করেন, বেনের 2 ইউনিট কাজ করতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে বেন কত করবে? 30 ইউনিট। তাহলে 30 ইউনিট করতে সময় লাগবে কত? 30/2 ইজ ইকুয়াল টু 15 ঘন্টা। এই 15 ঘন্টা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 15 ঘন্টা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এইগুলো আরো সহজে আপনি করতে পারবেন। এটা তো আমি আপনাদেরকে তো এই ব্যাচে তো আসলে এরকম অধ্যায় ভিত্তিক আলোচনা করার সুযোগ নাই, এই জন্য জাস্ট আমি এইভাবে করাইলাম যাতে বিষয়টা আপনার বুঝে আসে। বাট আপনি যখন এই বিষয়টা একবার বুঝে যাবেন, ঠিক আছে, এই বিষয়টা যখন আপনি একবার বুঝে যাবেন তখন এইভাবে করার দরকার নাই। আপনি তখন এইভাবে ডিরেক্ট করে ফেলবেন যে বিল আর বেন দুইজন মিলে করতে পারে 6 ঘন্টায়, বিল একাই করতে পারে কয় ঘন্টায়? 10 ঘন্টায়। তাহলে এই যে টোটাল কাজের পরিমাণ কত? 6 আর 10 এর লসাগু 30। তাহলে বিল আর বেনের ইফিসিয়েন্সি কত? এই যে 5 6 30, বিলের ইফিসিয়েন্সি কত? 3 10 30। তাহলে এই যে বেনের ইফিসিয়েন্সি কত? 5 - 3 ইজ ইকুয়াল টু 2। তাহলে বেনের সময়টা কত লাগবে? আপনি বলবেন যে 30/2 ইজ ইকুয়াল টু 15 ঘন্টা, 10 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, 15 ঘন্টা। অত ঝামেলাতে যাবোই না, আমরা কাজ নিয়ে কোনো কাহিনী করব না, ঠিক আছে। আপনারা এডি ব্যাচের না, এডি ব্যাচের তো টাইম এন্ড ওয়ার্ক এখনো করাই নাই, ইউনিটারি মেথড করাই নাই। যখন করাবো তখন আসলে বুঝতে পারবেন। কিছুই করতে হবে না, যে 10 সেকেন্ডে আপনি করে ফেলবেন এইভাবে, 10 সেকেন্ড টাইম লাগবে। কাজ নিয়ে কোনো ইস্যুই নেই, কাজ নিয়ে কোনো ইস্যুই আমরা ক্রিয়েট করব না, ঠিক আছে। জাস্ট এখানে যেহেতু এখনো ওই টপিক ভিত্তিক আলোচনা করার সুযোগ নেই, এই জন্য আমি পুরোটাই একদম ভেঙে ভেঙে দেখাই দিলাম যে আসলে সিস্টেমটা হচ্ছে এইরকম, এরকম সিস্টেম আমরা যাবো। পরেরটাতে আসেন, 24 নম্বর। হ্যাঁ, 24-এ বলা হচ্ছে যে অ্যান এমপ্লয়িজ অ্যানুয়াল স্যালারি ওয়াজ ইনক্রিজড $15,000। বলতেছে যে একজন মানুষের বাৎসরিক বেতন 15,000 টাকা বৃদ্ধি পাইছে। ইফ হার নিউ অ্যানুয়াল স্যালারি নাও ইকুয়ালস $90,000। বলতেছে যে বর্তমানে তার বেতন হচ্ছে $90,000। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ? তাহলে তার বেতন কত শতাংশ বৃদ্ধি পাইছে এটা একটু বের করেন। তাহলে এটা সহজ হিসাব না? যে ভাই এই 15,000 টাকা বেতন বৃদ্ধির আগে তার বেতন কত ছিল এটা আমরা জানি। বছরে তার 15,000 টাকা বেতন বৃদ্ধি পাইছে, তো বৃদ্ধির আগে কত ছিল এটা তো আমরা জানি না। তাহলে আমি যদি ধরে নেই যে বৃদ্ধির আগে ছিল X টাকা, বৃদ্ধির আগে বেতন ছিল X টাকা, তো এই X এর সাথে যদি 15,000কে যোগ করে দেই, তাহলে বর্তমান বেতন কত পেয়ে যাব? এই যে 90,000 টাকা পেয়ে যাব। তাহলে পূর্বের বেতনটা কত ছিল? আপনি বলবেন যে X সমান সমান হচ্ছে এই যে 75,000 টাকা। তাহলে পূর্বের বেতন আমার কত ছিল? 75,000 ছিল। তো বলতেছে যে বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। তাহলে এখন আমরা বের করতে পারবো না যে ভাই পূর্বের বেতন ছিল আমার 75,000 টাকা, এই 75,000 টাকার উপরে 15,000 টাকা আমার বেতন কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে এটা পার্সেন্টেজে কত হবে? 15 এটার ভিতরে 5 বার যাবে, 5 100-এর ভিতরে 20 বার যাবে। তার মানে বেতন আমার বৃদ্ধি পাবে কত? 20%। না, 20% বেতন বৃদ্ধি পাবে, এটাই উত্তর।
দেখছেন, এই যে আমি বলি যে পরীক্ষায় ম্যাথগুলো 10 সেকেন্ড 15 সেকেন্ডে সমাধান করা যায়, কারণ হচ্ছে যে পরীক্ষায় ম্যাথ হয়তো দুই একটা কঠিন আসবে, এর বেশি কঠিন আসবে না, বাদ বাকি ম্যাথগুলো সহজ। ঠিক আছে, আজকে আপনারা যে প্রশ্নগুলো সমাধান করতেছেন একটাও কঠিন ম্যাথ পাইছি? একটাও কিন্তু কঠিন ম্যাথ পাই নাই, ওই ফারেনহাইটের ওইটা ছাড়া, যে এটা অনেকেই জানবে না, বুঝবে না। তো আমার 30টা ম্যাথ আসছে, 30টা ম্যাথ তো ঠিক করার দরকার নেই। আমি যদি এখান থেকে 22-23টা ঠিক করতে পারি তাইলেই যথেষ্ট। আর যে পরিমাণ যে ম্যাথ আসছে, আপনার যদি বাসায় প্র্যাকটিস ঠিকভাবে থাকে, আপনি যদি বাসায় ঠিকভাবে প্র্যাকটিস করেন, পরীক্ষায় বসার আগে আপনার প্রিপারেশনের টাইমে আপনি যদি 1-1.5 হাজার ম্যাথ করেন ভালোভাবে সময় নিয়ে, তাহলে আমার মনে হয় না যে এই এডির এই প্রশ্ন থেকে বা সামনে যে প্রশ্নগুলো হবে সেখান থেকে ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্ন মানে সঠিক উত্তর দিয়ে আসা আপনার জন্য কোনো বিষয় হবে। ঠিক আছে, কোনো বিষয়ই না, জাস্ট ধৈর্য ধরে বাসায় বসে থেকে প্র্যাকটিস করতে হবে। দেখেন 25 নম্বর, 25-এ বলা হচ্ছে যে কণা ডিপোজিটের টাকা 505 ইন্টু হার সেভিংস অ্যাকাউন্ট। বলতেছে যে কণা তার সেভিংস অ্যাকাউন্টে 505 টাকা জমা রাখে। ইফ দ্য ইন্টারেস্ট রেট অফ দ্য অ্যাকাউন্ট ইজ 5%, বলতেছে যে সুদের হার হচ্ছে 5%, হাউ মাচ ইন্টারেস্ট উইল শি হ্যাভ মেড আফটার 4 ইয়ার্স, তাহলে 4 বছর পরে সেখান থেকে কত টাকা সুদ পাবে। তাহলে এটা সহজ না, ইন্টারেস্ট বের করা লাগবে। তাহলে আমার আসল কত টাকা, এই যে 505 টাকা, সুদের হার কত, এই যে 5%, সময় কত, 4 বছর, 5 এটার ভিতরে কতবার যাবে, 20 বার, স্যার এই 20-এর ভিতরে কতবার যাবে, 5 বার, 5 এই 505-এর ভিতরে কতবার যাবে, 101 বার যাবে। তার মানে আপনি সুদ পাবেন কত টাকা, 101 টাকা সুদ পাবেন না, 101 টাকা সুদ পাবেন। পরেরটাতে চলে যান, 26 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল ইজ 104 ইঞ্চিস, দ্য ওয়েথ ইজ 6 ইঞ্চিস লেস দেন 3 টাইমস দ্য লেন্থ, ফাইন্ড দ্য ওয়েথ অফ দ্য রেক্টাঙ্গেল। এখানে বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 104 ইঞ্চি, এর মানে এই আয়তক্ষেত্রের পরিসীমা হবে দৈর্ঘ্যের 3 গুণ অপেক্ষা 6 কম। তাহলে এই আয়তক্ষেত্রের প্রস্থটা কত, আয়তক্ষেত্রের প্রস্থটা দৈর্ঘ্যের দৈর্ঘ্যের 3 গুণ থেকে 6 ইঞ্চি কম হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত এটা বের করতে হবে। তাহলে সবাই জানি যে আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা কিভাবে বের করতে হয়, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 104 দেওয়া আছে। তাহলে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ দিলে কত পাবো, 52 × 104 পেয়ে যাব, তাই না। এখন আসেন, আমরা জানি না যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত, সো আমি যদি ধরে নেই যে দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে প্রস্থটা কত হবে, আপনি বলবেন এই যে প্রস্থে বলে দিছে যে দৈর্ঘ্যের 3 গুণ অপেক্ষা, তো দৈর্ঘ্য এক্স হলে 3 গুণ কত, 3x, এইটার থেকেও কত কম, এই যে 6 কম, তার মানে প্রস্থ কত, 3x - 6 হবে। তো এখন আমরা যদি এই দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে দেই, তাহলে দেখেন এই যে দৈর্ঘ্য এক্স, প্রস্থ হচ্ছে 3x - 6 ইজ ইকুয়াল টু কত পাবো, এই যে দৈর্ঘ্য প্রস্থের যোগফল 52 পাবো। তাহলে এই যে 4x ইজ ইকুয়াল টু 52 আর 6 58 পেয়ে যাব। তাহলে x ইজ ইকুয়াল টু কত পাবো, 4 × 14 = 56, 4 × 5 = 20, তার মানে x এর মান কত পেয়ে যাব, 14.5। তো জিজ্ঞাসা করছে যে প্রস্থটা কত সেটা বের করেন, তাহলে এই যে 3 × 14.5 মাইনাস কত, 6, 3 × 14 = 42, 3 × 5 = 15, তার মানে হচ্ছে 43.5 মাইনাস 6 হলে কত পেয়ে যাব আমরা, 42, 3 × 5 = 15, তার মানে হচ্ছে 43.5 থেকে, তাহলে আমরা কত পেয়ে যাবো, 37.5 পাবো না, 37.5 পাবো, যে 37.5 ইঞ্চি হচ্ছে এটার প্রস্থ, এই যে অপশন বি। আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন মানেই আয়তক্ষেত্র থেকে প্রশ্ন হবে, প্রিলি হোক রিটেন হোক, প্রশ্ন হবেই হবে। আজকে আমরা 2টা প্রশ্ন পাইছি এই আয়তক্ষেত্র রিলেটেড। সূত্রটা মাথায় থাকলে ম্যাথ সমাধান মানে জ্যামিতি বীজগণিত সহজ, মাথায় না থাকলেই কঠিন।
পরেরটাতে যাই, 27 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে 3 শার্টস অ্যান্ড 5 টাইস কস্ট টাকা 23, 5 শার্টস অ্যান্ড 1 টাই কস্ট টাকা 20, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 শার্ট? বলতেছে যে 5টা শার্ট আর 5টা টায়ের, 3টা শার্ট আর হচ্ছে 5টা টায়ের দাম হচ্ছে 23 টাকা, 5টা শার্ট আর একটা টায়ের দাম 20 টাকা হলে একটা শার্টের দাম কত? সহজ হিসাব। এই টাইপের প্রশ্ন আমরা গতদিনও একটা করে আসছি, ওই যে জেল পেন, বল পেন, মার্কারের ওই টাইপেরই। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এখানে এই যে 5টা শার্ট 5S ধরে নিচ্ছে, সরি 3টা শার্ট বলছে, 3টা শার্ট বলছে, তাহলে 3টা শার্টের দাম আমরা ধরে নিচ্ছি 3S প্লাস 5টা টাই, এই যে 5T, দাম কত? 23 টাকা। আর দ্বিতীয়বার বলতেছে যে 5টা শার্ট আর একটা টায়ের দাম কত হবে? 20 টাকা হবে। জিজ্ঞাসা করছে যে শার্টের দামটা কত, একটা শার্টের দাম কত সেটা বের করেন, একটা শার্ট। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যেহেতু শার্টের দাম বের করব, তাই টাইকে আমরা এখান থেকে রিমুভ করে দিব, ক্যান্সেল করে দিব। তো টাইকে কিভাবে রিমুভ করা যাবে? আপনি বলবেন যে ভাই এই যে এই 2 নম্বর সমীকরণকে জাস্ট 5 দিয়ে গুণ করে দেন, তাহলে টাইটাই রিমুভ হয়ে যাবে। তাহলে দেখেন 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে দিলে 5 5 25S প্লাস 5T ইজ ইকুয়াল টু 5 20 কত? 100। আর এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেন, 3S প্লাস 5T ইজ ইকুয়াল টু 23। আমরা যদি বিয়োগ করে দেই কেটে যাবে, তাহলে এখানে 22S ইজ ইকুয়াল টু 100 থেকে 23 বাদ দিলে কত পাওয়া যাবে? 77 পাওয়া যাবে না? 77 পাওয়া যাবে, 77। তাহলে S ইকুয়াল টু কত? 77 ভাগ হচ্ছে 22, 11 দিয়ে ভাগ করলে 7 ভাগ 2, তাহলে কত হবে? একটা শার্টের দাম 3.5 টাকা না? এই যে দেখেন অপশনে 3.5 টাকা। একটা শার্টের দাম কত ধরছিলাম? S ধরছিলাম, তো S এর ভ্যালু কত? 3.5। হ্যাঁ, হিসাব করে যদি ছোট হয় তাহলে ছোট, ঠিক আছে, ছোট হইলে ছোট। ওইগুলো কোনো বিষয় না, মানে ওই যে আমরা গদ বাঁধা একটা নিয়ম মাথায় রাখছি না, যে আয়তক্ষেত্রের লেন্থ বড় হবে ছোট হতে হবে। এখন ম্যাথ তো, ওটা তো আসলে বাস্তবের কোনো কিছু না। এখন লেন্থ ছোট হইতেই পারে, এরকম অসংখ্য ম্যাথ আছে যেখানে লেন্থ ছোট, এবং এইটাই হচ্ছে বিশাল বড় একটা ট্র্যাপ। ওখানে উত্তর, সঠিক উত্তর দিয়ে রাখে, নান অফ দিসও দিয়ে রাখে। এখন ওই যে চিন্তা ভাবনা যে এরকম, মানে আমরা তো এইভাবে নর্মালি চিন্তা করি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের চেয়ে বড়, তো তখন দেখে যে দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে, প্রস্থ বড় হয়ে যাচ্ছে, তখন উত্তর দিয়ে আসে নান অফ দিস, এবং এটা ভুল হয় তখন। ঠিক আছে, লেন্থ যে একদম বড়ই হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে, ছোট হইতে পারে, যেমন এই প্রশ্নের ক্ষেত্রে হয়েছে না যে ছোট হয়ে গেল, ও হইতেই পারে। টোটাল হইতেছে 52, তার মধ্যে প্রস্থ হচ্ছে আপনার 37.5 বা 38 ধরেন, আর ইয়ে হচ্ছে মাত্র 12 বা 13, হইতেই পারে এরকম। আসেন পরেরটাতে চলে যান, 28 নম্বর। দেখেন 28-এ কি বলা হচ্ছে যে দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ এ নাম্বার অ্যান্ড 12 টাইমস দ্য নাম্বার ইজ -27, হোয়াট ইজ দ্য স্মলার পসিবল ভ্যালু অফ দিস নাম্বার? বলা হচ্ছে যে একটা সংখ্যার বর্গ এবং ওই সংখ্যার 12 গুণের সমষ্টি হচ্ছে -27। তো জিজ্ঞাসা করছে সংখ্যাটির সবচেয়ে ছোট মান কোনটা হবে, সবচেয়ে ছোট মান। দেখেন এই ধরনের প্রশ্ন আপনি চাইলে ইকুয়েশন সাজাই করতে পারেন, যে আপনি ধরে নেন যে একটা সংখ্যা হচ্ছে এ, একটা সংখ্যা হচ্ছে এ, তাহলে এইটার বর্গ প্লাস এইটার যে 12 গুণ, তাহলে এর 12 গুণ কত? 12a। এই দুইটা যদি যোগ করে দেই তাহলে কত পাবো? -27 পাবো। এখানে আপনি চাইলে ইকুয়েশন সাজায় করতে পারেন এখন, ঠিক আছে। 27 ইজ ইকুয়াল টু 0।
তাহলে এখান থেকে আমরা কি পাবো, a প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে a সমান সমান -3, a সমান সমান হচ্ছে -9। তো জিজ্ঞাসা করছে যে সবচেয়ে ছোট মানটা কত, সবচেয়ে ছোট। এখন আপনি বলেন যে -3 ছোট নাকি -9 ছোট? সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। তাহলে -9 সবচেয়ে ছোট না? -9 সবচেয়ে ছোট হবে, তাহলে -9ই উত্তর হবে। শূন্য থেকে যার দূরত্ব যত বেশি সে হবে তত ছোট। সো আপনি চাইলে এভাবে ইকুয়েশন সাজাই, ইকুয়েশন মানে এটা সলভ করতে পারেন। এটা সলভ করা আমারই তেমন কোনো কিছু না, 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় লাগবে। আপনি চাইলে অপশন থেকেও আপনি খুব দ্রুত করতে পারেন। অপশন থেকেও জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ছোট সংখ্যা, তার মানে প্রথমে পজিটিভ দুইটাকে বাদ দিবেন। সবচেয়ে ছোট যেহেতু চাইছে, তো পজিটিভ দুইটাকে বাদ দিব। -3 আর -9 ধরে আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে -9 স্কোয়ার প্লাস -9 ইন্টু হচ্ছে 12 সমান সমান কত হয়। তাহলে এখানে 81, এখানে কত হবে, -9 কত, 108 হয়ে যাবে না, 108। তাহলে 81 থেকে 108 বাদ দিলে কত, এই যে -27 পাওয়া যায়। সো অপশন ধরে করতে পারেন, আপনার ইচ্ছা। পরেরটাতে চলে যাই, 29 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে এ সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার ইজ রিকাস্ট ইনটু এ রাইট সার্কুলার কোন অফ হাইট 4 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য রিজাল্টিং কোন। বলতেছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটা সেক্টরকে কোণে পরিণত করলে তার ভলিউম কত হবে, আয়তন কত হবে। দেখেন ধরে নেন যে ভাই এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, হয় না রে ভাই, একদম অ্যাকিউরেট হবে না, বুঝতে পারছেন? একদম অ্যাকিউরেট দাগানো আসলে সম্ভব না, কারণ ওই ইয়ের উপরে মনিটরের উপর ওইটা সরে যায়, মানে কলমের ইয়ে সরে যায়, খাতার মতো না। তো তো এইটা যদি একটা বৃত্ত হয়, তো বলতেছে যে এইটার রেডিয়াস কত, এই বৃত্তের রেডিয়াস কত, 5 সেন্টিমিটার। অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমি যদি এই বৃত্তটাকে এইভাবে কেটে নেই, এটা হচ্ছে বৃত্তের সেক্টর, ঠিক আছে, এইটা হইতেছে সেক্টর। তো এইটাও 5 সেন্টিমিটার, রেডিয়াস যেহেতু 5, এইটাও হচ্ছে 5 সেন্টিমিটার। তো এই বৃত্তটাকে যদি আমি এইভাবে কেটে নিই, কারণ এইটা এই অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে বৃত্তের সেক্টর, ঠিক আছে। তাহলে এই অংশটাকে যদি আমি এই বৃত্তটা থেকে কেটে নিই, কেটে নিয়ে যদি আমি একটা কোণ তৈরি করি, ধরে নেন যে এটা একটা কোণ, এটা একটা কোণ, ঠিক আছে, এটা একটা কোণ যার এই যে ব্যাসার্ধ, এখানে যেটা বলতেছে যে বৃত্তের এই যে ব্যাসার্ধ 5, সেইটা এই কোণে, এটাকে বলা হচ্ছে স্ল্যান্ট হাইট। এই স্ল্যান্ট হাইট অর্থাৎ যেটা বৃত্তের ব্যাসার্ধ ছিল সেটাই হচ্ছে কি হবে, স্ল্যান্ট হাইট। তো এটা কত, 5। তো এইটা, এই যে এই কোণ, এই কোণের যে আবার মানে আপনার কি বলে উচ্চতা, এইটা আবার কত দেওয়া আছে, 4 সেন্টিমিটার দেওয়া আছে। এই যে দেখেন কোণের উচ্চতা কত, 4 সেন্টিমিটার। তাহলে আপনি নর্মাল সেন্স একটু চিন্তা করেন তো ভাই, যে এই যে এই অংশটা, এইটা যদি আমার 4 হয় আর এইটা হচ্ছে আমার স্ল্যান্ট হাইট, তাহলে এইটা বেস, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না। আপনি বাদ বাকি সব অংশ বাদ দেন, শুধু লাল অংশটা দেখেন, শুধু লাল অংশটা দেখেন, শুধু লাল অংশটা দেখেন, যে তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, সমকোণী ত্রিভুজ যার এই যে উচ্চতা, তাকে আমরা কত বলতেছি, 4 বলা হচ্ছে, 4। তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব 4, অতিভুজ 5, তাহলে এই বেসটা কত হবে, এই বেসটা কত, এই বেসটা কত হবে। তাহলে আমরা ওই যে পিথাগোরিয়ান ট্রিপলেট জানি না, কত, 3 4 5, পিথাগোরিয়ান ট্রিপলেট জানি। তাহলে এইটা 4 এটা 5 হলে এই যে বৃত্ত, এই যে ত্রিভুজ, ত্রিভুজের যে বেস সেটা কত হবে, 3 হবে না ভাই, 3 হবে, 3 হবে। এখন আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য রিজাল্টিং কোণ, এই কোণের ভলিউম কত বা আয়তনটা কত। তাহলে আমরা জানি যে কোণের যে ভলিউম, এই ভলিউমের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ।
এখানে এই তিনটা কেন বের করা দরকার জানেন? কারণ এই যে এইটা যদি, এই যে দেখেন নিচে আমি একটা বৃত্ত আঁকাইছি না, কোণ কিভাবে আঁকায়? এইভাবেই তো কোণ আঁকায়। তো কোণের নিচে এটা কি? বৃত্ত। ধরেন যে কোণ না, এখানে একটা বৃত্ত। তাহলে এইটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র থেকে এই যে এইটা পর্যন্ত, এটাই বৃত্তের ব্যাস না? এই বৃত্ত, এই যে দেখেন, এইটাকে তো আমি কেটে নিয়ে আসছি। কেটে নিয়ে আসার পরে এখানে আমি একটা কোণ তৈরি করছি, এখানে আমি একটা কোণ তৈরি করছি। তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র যদি আমার এইটা হয়, ধরে নেন কথার কথা, কেন্দ্র যদি আমার এইটা হয়, আর এইটা যদি আমার হাইট হয়, তাহলে এই যে স্ল্যান্ট হাইট দেওয়া আছে 5, হাইট দেওয়া আছে 4, তাহলে এইটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে সমকোণী ত্রিভুজের এই যে ট্রিপলেট আমরা জানি কত, 3 4 5, তার মানে এই যে বেজ, সমকোণী ত্রিভুজের এই যে বেজ, এইটা কত, 3। যেইটা আমার সমকোণী ত্রিভুজের বেজ হচ্ছে, এইটাই আমার কি, এই যে এই বৃত্তটার কি হবে, রেডিয়াস হবে বা ব্যাসার্ধ হবে। তাহলে এখানে জাস্ট মানটা বসায় দেন, 1/3 পাই মানে পাই রেখে দেন, আর স্কোয়ার, আর মানে হচ্ছে এই যে বৃত্তের ব্যাসার্ধ কত, 3, 3-এর উপরে স্কোয়ার করলে গুণন, এই যে হাইট, হাইট মানে হচ্ছে এই যে কোণের উচ্চতাটা কত, এই যে 4 দেওয়া আছে, এই যে আপনি 4 বসায় দেন। তাহলে খেয়াল করেন, এই যে 1/3 ইন্টু পাই ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু কত, 4, এই 3 এই 9-এর ভিতরে কতবার যাবে, 3 বার যাবে, 3 আর 4 কত হয়ে যাবে, এই যে 12 পাই হয়ে যাবে। তাহলে এই যে কোণটা, এই কোণের যে ভলিউম বের করতে বলছে, এই ভলিউমটা কত, এই যে 12 পাই সেন্টিমিটার কিউব। বোঝা গেছে ভাই বিষয়টা? মূল কথা সূত্রটা মাথায় রাখতে হবে, এইগুলো ভলিউম ইয়েগুলো মাথায় রাখতে হবে। পরেরটাতে চলে যান, 30 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার ক্লাসরুম ইজ এক্স স্কোয়ার মাইনাস 25। বলতেছে যে একটা আয়তকার রুমের ক্ষেত্রফল দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 25। হুইচ অফ দ্য ফলোয়িং বায়োনোমিয়ালস কুড রিপ্রেজেন্ট দ্য লেংথ অ্যান্ড ওয়েথ অফ দ্য রুম? তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে? এটা সহজ না ভাই, এটা সহজ না। খেয়াল করেন, এক্স স্কোয়ার মাইনাস 25-কে চাইলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তো দেখেন তো কোথায় আছে, এই যে অপশন সিতে দেওয়া আছে, অপশন সিতে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের 2021 সালের রেডি পরীক্ষার প্রশ্ন সমাধান। আমরা দেখি চেষ্টা করব কালকে আমি ক্লাসটা নিতে, যে ক্লাসটা মিস হয়ে গেছে। আমরা প্রায় 70টা প্রশ্ন অলরেডি সমাধান করে ফেলছি 3টা সালে, ঠিক আছে? এটা হিউজ, বাসায় হয়তো বসে একা একা করলে হয়তো সম্ভব ছিল না অনেকের পক্ষে, ঠিক আছে, কারণ অলসতা কাজ করে। এখন আমরা মোটামুটি 20টার মতো ক্লাস করব। আশা করি আমি আপনাদের এডির সার্কুলার হয়তো খুব সম্ভবত এই বৃহস্পতিবারে, দেখেন এই বৃহস্পতিবারে যদি না হয়, এই বৃহস্পতিবারে যদি সার্কুলার না দেয়, বৃহস্পতিবার হচ্ছে 31 তারিখ, এই বৃহস্পতিবারে যদি সার্কুলার না দেয়, তাহলে মোটামুটি শিওর থাকেন যে নভেম্বরের ফার্স্ট উইকে হয়তো সার্কুলারটা দিয়ে দিবে, এডির সার্কুলার হইতে পারে। আবার এখানে একটু প্যাচ আছে, একটু প্যাচ আছে, আপনার বয়স বাড়াইছে তো 2022 সাল ভিত্তিক পরীক্ষা নিয়ে একটা প্যাচ লেগে গেছে। দেখেন কি হয়, আমার মনে হয় যে
এই বৃহস্পতিবারে সার্কুলার না দিলেও নভেম্বরের ফার্স্ট উইকে সার্কুলার দিতে পারে। দেখা যাক কি হয়। যদি দেরিতে দেয়, ধরেন যে যদি ডিসেম্বরে দেয়, তাহলে তার আগে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলতে পারবো, কারণ নভেম্বর মাসে আমাদের এই কোর্স শেষ হয়ে যাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। তার মানে সার্কুলার হওয়ার আগেই হয়ে যাবে। এটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে কি, মানে এটা হচ্ছে আপনাদের দাবি এবং এটা নিয়ে ওনারা কাজও করতেছেন। 2022 সালে যখন মানে আবেদন হয়েছে, গত বছরে না, গত বছরের সরি এই বছরের জানুয়ারিতে না, এই বছরের ডিসেম্বর জানুয়ারিতে 2022 সালের আবেদন করছেন। তো 2022 সালে তো অনেকে আবেদন করতে পারে নাই, যার বয়স 30 ক্রস হয়ে গেছে সে কি আবেদন করতে পারছে 22 সাল ভিত্তিকে? আবেদন কিন্তু করতে পারে নাই। তো আপনি যদি বয়স বৃদ্ধি করেন, বয়স বৃদ্ধি করেন মানে বয়সটা বৃদ্ধি করেই ফেলছে। আপনি যখন 32 করতেছেন, তার মানে ওই মানুষটার বয়স কত হচ্ছে এখন? 31 ধরেন। তাহলে ওই মানুষটা তো 22 সাল ভিত্তিক সার্কুলার পাচ্ছে না। তাহলে ওর সাথে আপনি একটা মানে অন্যায় করতেছেন না, যে ওর তো বয়স আছেই। আপনি যেহেতু বয়স 32 করছেন, তার মানে ওর বয়স তো এখন 1 বছর পরে আছে, তো ও যে 22 সালে করতে পারলো না, এটা একটা ঝামেলা না? সো এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছে। আমি জানি না যে কি করবে। হয়তো এখন এই যুক্তি দেখাইতে পারে যে ওই সময় তো তোমার বয়স ছিল না। এখন ওই সময় ছিল না, পরীক্ষা তো আপনি নেন নাই, পরীক্ষা তো আপনি নেন নাই, আপনি শুধু আবেদন গ্রহণ করছেন। তো এখন যেহেতু বয়স বাড়ায় দিছে, তা এখন তো আমরা যোগ্য, এখন আমাদেরকে সুযোগ দেন। এখন এরকমই হইতে পারে, ওইটার জন্য হয়তো 22 সালে একটু, এটা আসলে বলাটা টাফ। ধরে নেন যে 7 মাস, মানে মিনিমাম 6 মাস, মিনিমাম 6 মাস পরে পরীক্ষা হবে। সার্কুলারদের মিনিমাম 6 মাস পরে পরীক্ষা হবে। দেরি হইলে আসলে সেটা তো দেরি। তবে মিনিমাম মানে যেদিন সার্কুলার দিবে, আপনি মাথায় রাখবেন যে যেদিন সার্কুলার দিবে সেদিন থেকে প্রপার আপনি 6 মাস সময় পাবেন প্রিপারেশনের জন্য। তারপরে 2-1 মাস অতিরিক্ত যা পাবেন, এটা হচ্ছে ধরেন যে আপনার জন্য বোনাস। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।